আপনি জানেন যে বাংলাদেশে ব্যাংকিং খাত একটি বড় সমস্যার মধ্যে নিমজ্জিত। বিগত 16 বছর স্বৈরাচার শাসকের ব্যাংকিং ও আর্থিক খাতকে দারুণভাবে বিধ্বস্ত করেছে এবং এমনভাবে করেছে যে পরিকল্পিতভাবে যে ব্যাংকগুলোকে এমনভাবে অর্থশূন্য করেছে যাতে এগুলো বন্ধ হয়ে যায়। অনেক সৌভাগ্য 5ই আগস্টের এই সম্বল বিপ্লবের পরে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবার জন্য চেষ্টা করছে। সরকারও চেষ্টা করছেন এই ব্যাংকিং খাতকে একটা স্বাভাবিক পর্যায়ে আনার জন্য। আমরা আশা করি যত দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং খাত স্বাভাবিক পর্যায়ে আসবে। আজকে এই বিষয়টি নির্ধারণের পিছনে মূল কারণ হলো বাংলাদেশের প্রধানতম সমস্যা আসলে আর্থিক খাতেরই প্রধান সমস্যা। ব্যাংকিং এর আর্থিক প্রতিষ্ঠানগুলোর যতক্ষণ পর্যন্ত ভালো পর্যায়ে না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনীতি ভালো পর্যায়ে আসবে। আমি শুরুতেই যারা উপস্থিত দর্শকদের আলোচনা করতে যাচ্ছিলেন, এখানে মাইক আছে তো না? মাইক আছে না? আলাদা তারা বলবেন যে মাইকে আলাদা আছে না? এটা প্রথমে বিষয়ের উপর বলতে যাচ্ছেন আক্তার হোসেন, সম্পাদক যুবকণ্ঠ। ধন্যবাদ। বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাত চলমান অবস্থা ও চ্যালেঞ্জ সমূহের আজকের আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যাংকার্স এবং অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ এবং সাংবাদিক ভাইয়েরা, আজকে এই একটা ব্যতিক্রমধর্মী এই আলোচনা আমাকে আকৃষ্ট করেছে। আমি সকালে খবর নিয়েছিলাম যে আপনাদের এই অনুষ্ঠানটা হবে, তো সেই জন্য আমি অপেক্ষা করতেছিলাম। যাই হোক, সবচেয়ে বড় বিষয় যেটা, বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের কথা বলতেছি, বাংলাদেশের সাধারণ মানুষের সুযোগ সুবিধা বা অধিকার প্রকৃতপক্ষে ব্যাংক সমূহ থেকে পাওয়া যায় না। কারণ আমরা জানি, সকলেই জানেন, আপনারাও জানেন সকলে, যে বাংলাদেশের প্রতিটা মানুষের মাথা পিছু ঋণ লক্ষাধিক টাকা। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু সাধারণ মানুষ কেউ ব্যাংকের কাছ থেকে চাইলেই অন্তত 25,000 টাকা ঋণ পেতেও খুব কষ্ট হয় অথবা পাওয়া যায় না। সাধারণ মানুষকে সেটা দেওয়া হয় না। এটা কিন্তু প্রকৃতপক্ষে মানুষের জন্য একটা কষ্টকর বিষয়। এই চ্যালেঞ্জটুকু কিন্তু আমাদের দেশে আমরা যারা দায়িত্ব নিয়ে কাজকর্ম করি কিংবা বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করি, তাদেরকে এই দায়িত্বটুকু নিয়ে চিন্তা করতে হবে। এবং যেহেতু বর্তমানে সংস্কারবাদী সরকার যেহেতু আসছে এবং আপনাদের যে বিভিন্ন সুপারিশ পালা যদি আপনারা এই বিষয়টা তুলে ধরেন, তাহলে নিশ্চয়ই দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। বিশেষ করে আমি যেহেতু যুবদের বিষয়ে কথাবার্তা বলি, দেশের বেকার যুবকদের নিয়ে কথা বলি, তাদের বেকার ভাতার কথা বলি, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশের মানুষও যদি গিয়ে সেখানে গিয়ে আশ্রয় নেয়, তারা থাকার একটা ব্যবস্থা পায় এবং যতদিন পর্যন্ত না কাজকর্ম পায় ততদিন পর্যন্ত তারা একটা বেকার ভাতা পায়। এবং যখন তারা বেকার ভাতা পেয়ে যায়, সেই অবস্থার পর থেকে তারা কিন্তু আর তখন মানে বেকার ভাতা না পেলে, চাকরি পেয়ে গেলে আর বেকার ভাতাটার কোনো প্রয়োজন বোধ করে না। এবং তাদের এখানে সবসময় মনিটরিং হয়। আমাদের দেশে কতজন বেকার, তার কোনো মনিটরিং নাই, বেকার ভাতা তো প্রশ্নই আসে না। তো এই অবস্থা থেকে আমরা অবশ্যই একটা উন্নততর পরিস্থিতি বাংলাদেশে হবে বলে বিশ্বাস করি এবং এখানে আপনাদের একটা বড় ভূমিকা থাকতে পারে। গতকাল প্রধান উপদেষ্টা সাহেব একটা কথা বলেছেন, আমরা পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে থাকি, পৃথিবীর মানুষ যেন আমাদের দিকে তাকায়। তাহলে আমরা যদি ব্যতিক্রমী কিছু কাজ করবো, পজিটিভ কোনো কাজ করবো যদি শুরু না করি, তাহলে পৃথিবীর মানুষ আমাদের দিকে তাকাবে না। তো এমন অবস্থায় আমরা চাই যে আপনাদের মাধ্যমে এদেশের বেকার যুবকদের একটা উপায় বের হোক। এবং সবচেয়ে বড় বিষয় হলো, কোনো বেকারের ভাতা যেই যাই পায় সেই দেশের টাকা দেশেই থাকে, দেশের টাকাটা বিদেশে চলে যাবে না। এই যেহেতু এইখানে অন্তত একটা বিষয় আছে যে একটা উপকার হবে, বরঞ্চ যে প্রত্যেকে যারা ব্যবসায়ী তারাও বিদেশে টাকা পাচার করে, যারা আমলা তারাও বিদেশের টাকা পাচার করে। আমাদের এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের এই মুক্ত চিন্তা বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা পালন করবে, এই আমি বিশ্বাস করি। এবং আমি চাই যে আপনারা এই ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা, বিশেষ করে সংস্কারের উপরে যে আপনারা ভবিষ্যতে প্রস্তাব দেবেন বলে আশা করি।
এই সেখানে একটা ব্যাপক ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা 2 মিনিট করে শুরু করি, তাহলে একটু সুবিধা হবে আমাদের। ধন্যবাদ আখতার হোসেন সাহেবকে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের মুক্ত চিন্তা বাংলাদেশের অন্যতম সংগঠন ডাব্লিউ জোয়ারদা। এই বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুক্ত চিন্তা বাংলাদেশ এর আহ্বায়ক জনাব আবুল কাশেম হায়দার, মঞ্চে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি যারা ব্যাংকিং সেক্টরে অগ্রগণ্য তাদেরকে, এবং উপস্থিত আমাদের সহকর্মী ও আগত শ্রোতারা, আসসালামু আলাইকুম। আমি ব্যাংকিং সেক্টরে খুবই ক্ষুদ্র মানুষ, সম্বন্ধে খুব একটা বেশি জানাও নাই, তবু সামান্য করে বলতেছি অল্প কথায়। ব্যাংকিং সেক্টরে দেখা গেল যে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে, লক্ষাধিক কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে বড় বড় হোতারা। এই টাকাগুলি, এই লোনগুলি কিভাবে দেওয়া হলো? তাদেরকে মর্টগেজের বিনিময়ে দেওয়া হয়নি? আর এত মর্টগেজের এত টাকা তো এত টাকার মর্টগেজ ছিল না, তবুও তারা নিয়ে গেছে। অথচ আমি ব্যাংকিং সেক্টরে রুট লেভেলে আমি ব্যবসা করি, ব্যাংকিং ব্যবসা। তো এই ব্যবসায় দেখা গেল যে আমার আগের বক্তা বলে গেছেন যে 50,000 টাকা 25,000 টাকা লোন দেওয়া হয় না। আসলে সত্যি কথা, এই টাকাটা লোন দেওয়া হয় না। ইভেন 1 লাখ টাকা থেকে 50 লাখ টাকার ভিতরে যদি লোন দেওয়া হয়, তাহলে সেই লোনগুলি কিন্তু রিকভার হয়। দেখা গেছে ক্ষুদ্র, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা তার যে ব্যাংকিং সেক্টরে এই লোন দেওয়ায় ক্ষুদ্র লোনগুলি দেয়, সেই লোনগুলি রিকভার হয়। অথচ এই যে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেগুলি রিকভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার অনুরোধ থাকবে, আপনারা ব্যাংকিং সেক্টরে যারা অতি মহানবী আছেন, উচ্চ লেভেলের আছেন, তারা সরকারকে বলবেন, অন্তত ব্যাংকিং সেক্টরকে বলবেন যে ক্ষুদ্র ঋণগুলি যেন দেওয়া হয়, তারা যারা ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে। এই অনুরোধ, কারণ আমি যে ব্যবসাটা করি, আমাদের এজেন্ট ব্যাংক আছে আমার অনেকগুলি, প্রায় 22টা। এই ব্যাংকে ওরা সবাই, গ্রাহকরা সবাই আসে লোন নিতে, অথচ আমরা লোন দিতে পারি না, আমাদেরকে সেই স্বীকৃতি দেওয়া হয় নাই। অথচ আমাদেরকে যদি সেই স্বীকৃতি দেওয়া হয়, সে অনুমতি দেওয়া হয়, তাহলে আমরা এই 25,000, 20,000, 50,000, 1 লাখ টাকা লোন দিতে পারলে তারা ছোট ছোট দোকানদার, চাষিরা লাভবান হবে। আমার অনুরোধ, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং এটা যেন সহজ হয় সেই কাজটা করবেন। ধন্যবাদ সবাই। অনুরোধ করছি এবং বলার জন্য ডক্টর ATM আসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক PNC। ধন্যবাদ জনাব আবুল কাশেম হায়দার স্যারকে। আজকে মুক্ত চিন্তা বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশের ব্যাংকিং খাত ও আর্থিক খাত চলমান অবস্থা ও চ্যালেঞ্জ সমূহের সেমিনারে উপস্থিত অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু মোটামুটি বড় ধরনের বক্তব্য নিয়ে আসছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে একেবারে ওইখান থেকে শুধু চমক অংশগুলো পড়ে শোনাচ্ছি আর কি। ব্যাংকিং খাতের বর্তমানের এই দুরবস্থার জন্য প্রধানত যে বিষয়টাকে দায়ী করা হয় সেটা হচ্ছে খেলাপি ঋণ বা নন পারফর্মিং লোনের উল্লেখযোগ্য হারে, আশঙ্কাজনক হারে বৃদ্ধিকে। আমি একটি পরিসংখ্যান দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যানে 2009 সালে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ ছিল 22,480 কোটি টাকা। সেই ঋণ 2024 সালের জুনের শেষের দিকে এসে দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকায়, যা মোট বিতরণকৃত ঋণ হচ্ছে 16,83,396 কোটি টাকা, যা এই ঋণের হচ্ছে খেলাপি ঋণ হচ্ছে 12.56%। এবং ঋণের এই অনুপাত বিগত 16 বছরের মধ্যে বিতরণকৃত ঋণ ও খেলাপি ঋণের এই অনুপাতটি হচ্ছে সর্বোচ্চ পরিমাণের। এই অনুপাতে ইতিপূর্বে কখনো ছিল না।
এতদিন পর্যন্ত প্রকৃত তথ্য অনেক সময় চাপা পড়েছিল। বর্তমানে IMF এর চাপে ব্যাংকগুলো তাদের প্রকৃত তথ্যগুলো প্রকাশ করতে বাধ্য হচ্ছে বা প্রকৃত তথ্যগুলো বেরিয়ে আসছে। সম্পূর্ণরূপে প্রাতিষ্ঠানিক স্বার্থকে উপেক্ষা করে রাজনৈতিক চাপে এই সমস্ত খেলাপি ঋণগুলো অনুমোদন করা হয়েছিল এবং এই সমস্ত ঋণ অনুমোদন ও মঞ্জুরির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার আরো সম্ভাবনা থাকবে। আর উচ্চ মাত্রায় খেলাপি ঋণ থাকার কারণে ব্যাংকগুলো বর্তমানে লিকুইডিটি ক্রাইসিসে ভুগতেছে এবং অনেক ব্যাংকই উচ্চ সুদে কল মানি মার্কেট থেকে টাকা ধার নিয়ে গ্রাহকদের দৈনন্দিন চাহিদা মেটাতে হচ্ছে। আর দুর্দশাগ্রস্ত ঋণ সামাল দেওয়ার সক্ষমতা যে সূচক দিয়ে নির্দেশ করা হয় তা হচ্ছে ক্যাপিটাল এডুকুয়েসি রেশিও বা পর্যাপ্ত মূলধনের পরিমাণ। আরেকটি হচ্ছে যে ঋণগুলো দুর্দশাগ্রস্তের তালিকায় রয়েছে সেগুলোকে ঠিকমতো প্রভিশনিং করা হচ্ছে না। দুর্দশাগ্রস্ত ঋণগুলোকে মিস প্রভিশনিং করে অতিরিক্ত মুনাফা দেখানো হয়। প্রভিশনিং করা মানে অনেকে নাও বুঝতে পারেন, একটু সংক্ষেপে বলে নিচ্ছি। হচ্ছে যে ঋণগুলো দুর্দশাগ্রস্ত হওয়ার কারণে শ্রেণীকরণ করা হয়েছে সেগুলোকে ফেরত পাওয়া যাবে না ধরে 1% পরিমাণ ব্যাংকের মুনাফা থেকে কমিয়ে দেখাতে হয়, যাতে ঋণ দেওয়া টাকা ফেরত পাওয়া না গেলেও ওই টাকাটা ব্যাংক তার মুনাফা থেকে জমা রাখে, যাতে আমানতকারীদের চাহিদা মেটাতে সমস্যা না হয়। একটু সংক্ষেপ করেন। জি ধন্যবাদ, একেবারেই সংক্ষেপ করতেছি। এই বর্তমানে এই সমস্যাগুলি মোকাবেলার জন্য বলা হচ্ছে যে ব্যাংক কমিশন গঠন করার ব্যাপারে আলোচনা চলতেছে এবং অনেক দূর এগিয়েছে। তো এই বিষয়ে ছোট্ট একটি কথা বলতে চাই। এক সময় দেশের দুর্নীতি প্রতিরোধ করার জন্য কিন্তু দুর্নীতি দমন কমিশন নামে একটা কমিশন করা হয়েছিল। এরকম আরো অনেকগুলি কমিশন আছে। তো সুতরাং ব্যাংক কমিশন করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও আমার কাছে মনে হয় না। বর্তমান পরিস্থিতির বিবেচনা রেখে ব্যাংক কমিশন করা যেতে পারে, কিন্তু এই যে দুর্নীতি দমন কমিশনের মতো কতটুকু তারা দুর্নীতি কমাতে পেরেছে সেগুলি মাথায় রেখেই আগানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর ACM আসলাম সাহেবকে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব সাবেক ব্যাংকার মিসেস শামসুল কবির খান। মিসেস শামসুল কবির খান, ডক্টর দৌলতুন্নেসা। মুক্তচিন্তা বাংলাদেশ কর্তৃক আজকের আয়োজিত বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাত চলমান অবস্থা ও চ্যালেঞ্জ সমূহ আমি মনে করি একটা অত্যন্ত সময়োপযোগী একটা সেমিনারের আজকে আয়োজন করেছেন। ইতিপূর্বে আমাদের যে তিনজন বক্তা অত্যন্ত সুন্দরভাবে বলে গিয়েছে বাংলাদেশের অ্যাকচুয়ালি ব্যাংকিং খাতের সমস্যা কি। আমার যে জনতা ব্যাংকের যে এসপিও আছে সে ঠিকই বলেছে যে আসলে খেলাপি ঋণ ব্যাংকিং এর জন্য একটা বিরাট সমস্যা। কিন্তু আসলে কথা হচ্ছে কি যে সবাই দৃষ্টিভঙ্গিটা আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে ব্যাংকের যে সমস্ত দোষী মনে হয় ব্যাংকে। আসলে আমিও আমার ব্যাংকের প্রায় 40 বছর আমার ব্যাংকিং জীবনের ক্যারিয়ার, আমার ব্যাংকিং জীবনের ক্যারিয়ার থেকে আমি যতটুকু দেখতে বুঝতে পেরেছি যে আসলে সর্বক্ষেত্রে ব্যাংকই দায়ী না। আমাদের আসলে আমাদের যে অ্যাটিটিউড, আমাদের যে চিন্তাধারা হচ্ছে সেগুলোর অনেক পরিবর্তন করা দরকার। আমি মনে করি যে এটা এখন মুখ্য বিষয়। কারণ আমাদের যখন একটা ব্যাংক থেকে একটা লোন নেয় তখন তারা মনে করে যে আসলে এই লোনটা বোধহয় ফেরত দিতে হবে না। এই যে মনে হয় যে নেওয়ার আগে তারা চিন্তা করে রাখে যে লোন ফেরত দিতে হবে না, এরপরে ওই লোন ফেরত দেওয়ার চিন্তাটা এটা যে একটা ধার নিয়েছে ব্যাংক তো আসলে কিছু না। ব্যাংক তো আসলে একটা ইনস্টিটিউশন, ব্যাংক ধার টাকা, ব্যাংক কোনো টাকা বানায় না। ব্যাংক তো আপনার আমার সকলের টাকা দিয়ে কিন্তু ব্যাংক চলে। তাই এই টাকাটা হচ্ছে ব্যাংক যখন অন্য একজন কাছে ডিপোজিটারের কাছে ব্যাংক একটা ইন্টারেস্ট নিয়ে ব্যাংক নিচ্ছে এবং সেটাকে ইন্টারেস্টে একজন বড়ুয়ারের কাছে দিচ্ছে। এই যে ডিফারেন্সটা, তাহলে ব্যাংক কিন্তু সে টাকাটা যদি আর্ন না করতে পারে তাহলে ব্যাংক কোথা থেকে লোন দেবে? এখন আমাদেরকে আসলে সেই অ্যাটিটিউডের হচ্ছে পরিবর্তন। ব্যাংক একবারে আমার মা আমি বলতে চাচ্ছি না যে তিরিশ পানি এরকম না। কথা হচ্ছে যে আসলে হচ্ছে দুইটা একটা 22% বিষয়। আপনি যখন ব্যাংক লোন নিচ্ছেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এই লোনটা ফেরত দিতে হবে। আবার ব্যাংক যখন ব্যাংকেরও সেই চিন্তাটা থাকতে হবে যাতে আমরা ব্যাংকটা আদায় করতে পারবো এই টাকাটা। আসলে যে বলেছে যে আমাদের এখন প্রায় 17-18 বিলিয়ন US ডলার আমাদের লোন এখন মার্কেটে আছে, যার প্রায় 10 বা 12% এখন আমাদের খেলাপি লোন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে খেলাপি লোনে 4-5টা গ্রুপের কাছে আমাদের মূল কনসেন্ট্রেশন।
মূল খেলা পিরিয়ডের 4-5টা গ্রুপের কাছে আছে। কিন্তু এরা তো আমাদের দেশেরই মানুষ, তাই না? এরা আমাদের দেশেরই এন্টারপ্রেনার, আমাদের দেশেরই শিল্পপতি বা আমাদের দেশেরই ব্যবসায়ী। তাই ওরা টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে কেন? ব্যাংক ব্যবসা করবে কি করে? কালকে মনে হয় আপনারা এনটিভিতে দেখেছেন একটা ন্যাশনাল ব্যাংকের একজন ব্রাঞ্চ ম্যানেজারকে চিৎকার করে সে বলছে যে আমরা কোথায় যাব, আসলে সে টাকা ফেরত দিতে পারছে না। মানে সে বলছে যে ব্যাংক, যে লোকেরা আগে আসলে আমাকে সম্মান করতো, আমাকে শ্রদ্ধা করতো, আমরা তাদের সাথে মিলেমিশে থাকতাম, এখন সে যখন আমার ব্যাংকের দুর্গড়ায় আসে তখন আমি ভয় পাই। মানে সে আসছে, আমার যখন ক্লায়েন্ট আমাকে ফোন করে যখন আমি খুশি হতাম, আমি ক্লায়েন্টের কাছে দৌড়ে যেতাম, এখন ক্লায়েন্ট ফোন করলে আমি ভয় পাই। কারণ আমার ভয় পাই তখনই মনে হয় যে আমাকে ক্লায়েন্টকে টাকা ফেরত দিতে হবে, কোথা থেকে টাকা ফেরত দেবো। তাই এই যে ব্যাংক থেকে শত শত কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, যে কার টাকা? এই যে আজকে যে জনগণ চিৎকার করে ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তাদেরই টাকা কিন্তু এটা। এখন সেই টাকাটাকে আমরা ধরে রাখতে পারবো না। হাজার হাজার আমাদের মুষ্টিমেয় কিছু লোক দেশ থেকে পাচার করেছে, যেটা আপনারা আমার সবার কাছেই জানা, এবং অনেক লেখালেখি হয়েছে। এরকম না যেটা অজানা কিছু, এটা তো অজানা কিছু না, এটা তো একটা জানা কিছু, ওপেন এবং শত শতবার ব্যাংকে লেখা হয়েছে। আমরা সব ভালো করেই জানি যে কারা এই সমস্ত কাজ করেছে, কিন্তু কোনো একটা লোকের কি কোনো শাস্তি হয়েছে এদেশে, বা কোনো একটা লোকের কি কোনো পানিশমেন্ট হয়েছে? কিছু না, সেই ঘুরে ঘাড়ে আবার সেই গ্রাহকের ঘাড়ে এসে পড়তেছে। এই যে আজকে প্রাইভেট 4-5টা ব্যাংক কোনো টাকাই জমা দিতে, মানে ফেরত দিতে পারছে না, 10,000 টাকা। ইভেন দ্যাট আপনার যে ইন্টারেস্ট, যেটা আপনি সে মানে পেনশনের টাকা দেখে যে সঞ্চয়পত্র, সেই সঞ্চয়পত্র ইন্টারেস্টটা হয়তো আজকে মনে করেন যে আপনার সিকিউরিটি ব্যাংকে বা ন্যাশনাল ব্যাংকে যে জমা হচ্ছে, সেই ইন্টারেস্ট সে তুলতে পারছে না, সে তার বাচ্চার চিকিৎসা করতে পারছে না, তার মায়ের চিকিৎসা করতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না, সে খেতে পারছে না। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের দেশে, তাই না? আসলে ওই যে বলতে গেলে তো আসলে আপনার অনেক বেশি প্রবলেম। যাই হোক, আসলে এখন আমাদের ডিজাইনের হওয়ার, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের পাজেল টোয়ার, বারবারই গভর্নর সাহেব যে কথাটা বলছেন যে আমাদের পাজেল টোয়ার কিছুই নাই, আসলে আমরা এগুলো সবই হতে পারছি, কিন্তু সময় নেবে। একটা ভঙ্গুর জিনিস কি সোজা করে দাঁড় করাতে এটা অনেক সময়ের প্রয়োজন। আজকে 1 মাস 2 মাস 3 মাস এটার জন্য সাফিসিয়েন্ট টাইম না। যারা ব্যাংকিং এ কাজ করেন বা করছেন, তারা অ্যাকচুয়ালি এটা মূল জিনিসটা কি অবস্থা আপনারা বুঝতে পারবেন। তা আমার যেটা বক্তব্য, আজকের মেসেজ যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা কেউ আশাহত হবেন না, সবাই টাকা ফেরত পাবে, সবাই টাকা ফেরত পাবে, বাট একটু সময় দিতে হবে। ব্যাংকে একটু ঘুরে দাঁড়াতে একটু সময় দিতে হবে। বাংলাদেশ ব্যাংক কোথা থেকে টাকা আনবে মনে করেন? এটার জন্য একটা প্রক্রিয়া চলছে, এবং গভর্নর সাহেব বারবারই আপনাদেরকে আশ্বস্ত করছেন যে কেউ ডিসার্টেড হয় না, সব টাকা অন্তত ফেরত পাওয়া যাবে, এবং সবগুলো ব্যাংকে হয়তো আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে, একটু সময়ের প্রয়োজন। কাজে আমি যে কথাটা বলতে চাই, আশা করি যে আপনারা কেউ ডিসার্টেড হয় না। ব্যাংকের যে দুরবস্থা, সেই অবস্থা অচিরে হয়তো ঘুরে দাঁড়াবে, বাট একটু সময়ের প্রয়োজন। আমরা সবাই একটু ধৈর্য ধরে আসুন, আমরা সবাই একত্রে মিলে কাজ করে আমাদের অর্থনীতি বা ব্যাংকিং অবস্থাকে আমরা আবার সেই পূর্ণ আগের যে আমাদের ব্যাংকিং এর যে ইয়াতে ছিল সেই অবস্থায় আমরা ফিরে যাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন আসল জায়গায় চলে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের এক জুরি ডাইরেক্টর জনাব ওবায়দুল হক। জনাব ওবায়দুল হক সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাকে একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি এখনো আমাদের মাঝে উপস্থিত হননি, খুব অল্প সময়ের মধ্যেই আমি যেটা জানলাম উনি চলে আসবেন। এর মধ্যেই আমরা মুক্ত চিন্তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। আপনারা ব্যাংকিংয়ের সমস্যা কিন্তু কম বেশি সবাই জানে। আমি দেখলাম যে কয়জন বক্তব্য রেখেছেন সবাই কম বেশি কিন্তু অবগত বা অবহিত যে আসলেই এই মুহূর্তের যে সমস্যাগুলো কীভাবে এই মুহূর্তের সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে। তো এটি আপনি মানে একেবারে মুক্তভাবে যেটা বলা যায় সেটি হলো যে আপনারা জানেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কীভাবে ব্যাংকগুলোর মালিকানা আপনার দখল করে নেওয়া হয়েছে, কীভাবে রাতের অন্ধকারে মানে একটা আইনের আওতায় মানে আইনি আবরণ দিয়ে মালিকানাগুলি দখল করে নেওয়া হয়েছে, এবং এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এই মালিকানা দখল করে তারপরে ওই ব্যাংকগুলোর এই ক্ষুদ্র আমানতকারীদের এই আমানতের টাকাগুলো নামে বেনামে, হ্যাঁ আপনারা জানেন যে শুধু নামে না বেনামে পর্যন্ত এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাংকের অর্থগুলো কীভাবে কোনো সময় মানে
লোনের নামে ঋণের নামে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঋণগুলো বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকের একটা থাকে ঋণ দেওয়ার সময় যে ঋণটা সে কোন খাতে ব্যয় করবে, কিন্তু ওই খাতে এই ঋণটি কখন ব্যয় হয়নি। এই ঋণের টাকা কোথায় গিয়েছে? ঋণের টাকা পরবর্তীতে দেখা গেল যে পাচার হয়ে গিয়েছে। গভর্নর সাহেব একদিন বলেছেন যে 2,00,000 কোটি টাকা কয়েকটা ফ্যামিলি ব্যাংকের টাকা পাচার করে নিয়েছে এবং 5টা ফ্যামিলির কাছে 2,00,000 কোটি টাকা এই অর্থ পাচার হয়ে গিয়েছে। এই দেশেই নেই এবং এই দেশে যদি ইনভেস্ট হইতো তাও তো হইতো, কিন্তু ইনভেস্ট হলে আপনি এটা ফেরত আনতে পারতেন। এখন এগুলো আমরা খেলাপি হিসাবে দেখাচ্ছি, কিন্তু খেলাপি হিসাবে দেখালে কি হবে? আমাদের তো এগুলি রিকভারি করতে হবে। আজকে যেটা ওই যে ম্যাডাম যেটা বললেন যে এই আমানতকারীদের যে আর্তনাদ, প্রতিদিনই একটি ঘটনার কথা আমরা শুনতে পাই যে অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চে গন্ডগোল হয়েছে, অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চে তালা দিয়েছে। কিন্তু এই যে আপনারা জানেন যে পুত্র শোকের চেয়ে বেশি বড় সুখ হলো টাকা সুখ। আজকে যদি কেউ একটা চিকিৎসার্থে, আমি আমার বাংলাদেশ ব্যাংকে থাকায় আমাদের কাছে অনেক লোক আসে বিভিন্ন রকম তদবির করার জন্য। ভাই আপনি হয়তো একটু বলে দিলে আমার একটু যে সঞ্চয় আছে 5,000 10,000 টাকা সেখান থেকে হয়তো পাইতে পারি, সেই টাকাটুকু পর্যন্ত দিতে পারছে না কয়েকটি ব্যাংক, সব ব্যাংক না, কয়েকটি ব্যাংক। আপনারা জানেন যে এই গ্রুপগুলো আপনার সরকারি ব্যাংকের আমানতের টাকাও বিভিন্ন কৌশলে নিয়ে গিয়েছে। এখন দেশের অর্থনীতির যে অবস্থা, এই অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশ ব্যাংক কিভাবে সাপোর্ট দিবে? লিকুইডিটি সাপোর্ট একমাত্র দেওয়ার উপায় আছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আপনাকে সাপোর্ট দিতে হবে। টাকা ছাপিয়ে সাপোর্ট দিলে কি হবে? ইনফ্লেশন বাড়বে। এবং ইনফ্লেশন আপনি জানেন যে আজকের যে পত্রিকায় দেখেছেন যে অক্টোবরে ইনফ্লেশন হলো সর্বোচ্চ, বিগত দিনের সমস্ত রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ লেভেল। অবশ্য এর আগেও ইনফ্লেশন অনেক উপরে গিয়েছে, কিন্তু সেটা মানে নির্দেশিত হয়ে কমিয়ে দেখিয়েছে পরিসংখ্যান বিভাগ, যে সিঙ্গেল ডিজিটের উপরে ইনফ্লেশন দেখানো যাবে না। এর আগে মরিচের কেজি 1200 টাকা হয়েছে, তখন ইনফ্লেশন কত ছিল? আজকে তো 400 টাকা, তাও তো দেখা গেছে যে ডাবল ডিজিটে ইনফ্লেশন চলে গেছে। এই বিষয়গুলো এখন তো সবকিছু ওপেন, এবং এখন আমরা এই যে যেটা কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি। এই যে ছাত্রদের জীবন দিয়ে যে স্বাধীনতা দিয়েছেন, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীন চিন্তা আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারি এবং আমাদের করণীয়গুলি নির্ধারণ করতে পারি। এখন আজকের যে আলোচনায় যারা যে বিজ্ঞজনরা আছেন এখানে আপনারা করবেন যে জনগণকে একটা আশ্বস্ত করতে হবে যে কিভাবে আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। কারণ জনগণ বড়ই হতাশ। প্রতিদিন জনগণের সাথে, পাবলিকের সাথে, আমানতকারীদের সাথে আমাদের ইন্টারাকশন হয়, কথা হয়, কিন্তু এই যে আস্থা, ব্যাংকের মূল ক্যাপিটাল কিন্তু আস্থা, আপনারা জানেন। কারণ একটা ব্যাংক করতে এখন সর্বোচ্চ 500 কোটি টাকা প্রয়োজন হয়, কিন্তু একটি ব্যাংকে আপনারা জানেন 40,000, 50,000, 20,000 কোটি টাকা আমানত থাকে। সেই আমানত দিয়ে তারা ব্যবসা করে, এবং এই আমানতটা আসে কোথা থেকে? আস্থা। যে ব্যাংকে যত বেশি আস্থা আছে যে ব্যাংকের প্রতি, সেই ব্যাংকের তত বেশি আমানত। আজকে এই আস্থাই তো নষ্ট হয়ে গেছে। এই আস্থা না যদি ফিরে, তাহলে তো ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াতে পারবে না। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপে শেষ করছি। আমার বক্তব্যে যদি কেউ ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখবেন। আমি সভাপতি মহোদয়কে এবং সকলকে আমার বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাব ওয়াহিদুল হক, এক্সিকিউটিভ ডাইরেক্টর বাংলাদেশ ব্যাংক। আমরা আর 2জন আলোচককে দিতে পারবো, 2 মিনিট করে দিবেন। আমাদের AKM গোলাম সারোয়ার, সম্পাদক দৈনিক প্রথম ডাক। গোলাম আসসালামু আলাইকুম। আমি দুটো আলোচনার জন্য আমি স্যারকে আমার নাম দিয়েছি। যে আমাদের একজন আপা বললেন যে আমরা যারা ঋণ নিই তারা দিতে আগ্রহী না, কিন্তু আসলে হচ্ছে আমরা যারা 1 লক্ষ টাকা ঋণ নিই ওরা আমরা দিব, ব্যাংকও আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে অনেকভাবে এটা আদায় করে নেয়।
কিন্তু যারা 100 কোটি টাকা ঋণ নেয় তাদের ক্ষেত্রে ব্যাংক এতটা কঠোর হয় না। এক, দুই হলো আমরা জানি আমাদের ডলার সংকট, এটা আমরা এতদিন জেনে আসছি আমাদের ডলার সংকট বিশ্বের বিভিন্ন কারণে বা আমাদের পাচারের কারণে। টাকা সংকট হবে কেন? টাকা তো আমাদের দেশের টাকা, এটা কাগজের টাকা, টাকা সংকট হওয়ার কথা না। কিন্তু আমার ধারণা, এটা আমাদের একজন স্যারকে দেখে, নুরুল আমিন স্যারকে দেখে আমার ভালো লাগলো, আর এই জন্য হয়তো স্যার বলবেন তার বক্তব্যে যে আমাদের কাগজের টাকাগুলো ঘরে ঘরে দুর্নীতিবাজরা বন্দি করে রাখছে। হয়তো একবার আমরা দেখছি বন খেপ ওসমান গনি, তার টাকা পাওয়া গেছে সাইলের বাক্সের ভিতর, বালিশের ভিতর। তো এই টাকা সংকট হওয়ার কথা না আমাদের যে বর্তমান ক্রাইসিস, কিন্তু আমরা তো ডলারে কেনাকাটা করছি না, আমরা ইন্টারনাল আছি এখানে, আমাদের তো টাকা কাগজ জাস্ট। কিন্তু টাকাগুলো আমার মনে ঘরে ঘরে কেউ বন্দি করে রাখছে, যেভাবে হোক, হয়তো চালের বাক্সে হোক, যেখানে হোক। এটা এই জন্য স্যারদের কাছে যারা আসছেন ওনারা এই সম্বন্ধে একটু আলোচনা করবেন বিস্তারিত, অর্থনীতির ভাষায় এটাকে কি করা যায়। ওকে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সর্বশেষ দর্শকদের গেলার যে বক্তব্য রাখবেন, সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূর আহমেদ, অনেক অর্গানাইজেশনের উনি আলহাজ নূর আহমেদ। উদ্যোগার মুক্ত চিন্তার বাংলাদেশ চলমান ব্যাংকিং ব্যবস্থা সময়ের উপরে সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী সমাজ, আসসালামু আলাইকুম। আমি দুটা কথা বলেই শেষ করতে চাই যে আওয়ামী লীগের সময় ব্যাংকিং ব্যবস্থা যে অবস্থা ছিল, বর্তমান প্রেক্ষাপটে ওরা যাই খারাপ করে গিয়েছে, এখন দেখি আরো লক্ষ্য করছি আরো ভীষণ খারাপ। এখানে কোনো ব্যাংকে এমডি আছে কিনা আমি জানা নেই, ইদানিং আমার চেয়ে বড় বিএনপি আছে কিনা আমি জানি না। এই প্রেক্ষা আমি আজকে যারা সাংবাদিক এই কথাটা তুলে ধরবেন আমাদের চিফের কাছে এবং আমাদের যে উপদেষ্টা মন্ডলী আছেন তাদের কাছে তুলে দেওয়া দরকার। বিভিন্ন ব্যাংকে বিএনপির নামে আওয়ামী লীগ যারা করছে তারা এখন বিএনপি যোগদান করে কিছু পয়সাপাতি দিয়ে ওরা বিএনপিতে যোগদান করছে এবং বিএনপি লোকে কিছু পয়সা খাইয়া এখানে ব্যাংকিং সেক্টর নৈরাজ্য সৃষ্টি করছে। কোনো এমপি ভয় পাচ্ছেন কথা বলতে। আমি চিফ অ্যাডভাইজারের সাথে আমি কোনো দুদিন ওনার পাশাপাশি ছিলাম, উনি চেয়ারে আসবো আমি জানতাম না, কিন্তু উনি আসছেন। আপনারা ভয় পাবেন না, ব্যাংকের যে অবস্থান নৈরাজ্য চলছে এখন, আওয়ামী লীগের সময় যা চলছে এখন আরো বেশি। কিন্তু কিছু কিছু এক্সিকিউটিভ এমডি হয়েছেন বা চেয়ারম্যান হয়েছেন বা জিএম হয়েছেন, তারা ভয়ের কথা বলছেন না। বিএনপির নামে যারা নৈরাজ্য সৃষ্টি করছে ব্যাংকে, আজকে এই অনুষ্ঠান থেকে আমি ঘোষণা দিতে চাই, বিএনপির নামে যারা এই নৈরাজ্য সৃষ্টি করবে তার জন্য আমি নিরাপদ বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কাছে দেবেন, আমি আপনাদের চিফ অ্যাডভাইজারের সাথে আমি কথা বলবো। ব্যাংকিং ভাবে চলতে দেওয়া যায় না, কারণ আওয়ামী লীগ অন্যায় করছে, সেই জন্য বিএনপি করবে, বিএনপি না আওয়ামী লীগের যোগদান করে এখন অনেক এমপি কথা বলছেন না ভয়ে, যে এরা যে আমি বিএনপি করি, কিন্তু বিএনপির নামে দেখি নাই ব্যাংকিং সেক্টরে কেউ বিএনপির নাম হয়েছে, এখন সব বিএনপি হয়ে গেছে। সুতরাং বিএনপির গাড়ি বদনাম হয়েছে আমি দিতে পারি না। যারা এখানে এমডি আসছেন ব্যাংকিং উদ্যোগ কর্মকর্তা, তাদের সোচ্চার হবেন, আমার সাথে যোগাযোগ, আমি দরকার ভিজিটিং কার্ড দিয়ে দেবো, আমি চিফের সাথে কথা বলবো পার্সোনালি অন্তর ব্যাংকিং ব্যাপারে। আওয়ামী লীগ যেটা করছে সেটা হচ্ছে আমরা দেবো না, দিতে পারি না, দেশের স্বাধীনতা। আর আপনারা বলেন স্বাধীনতা, দেশের স্বাধীনতা একবার হয়েছে 71 সাল, কেউ কেউ এখন বলেন দ্বিতীয় সারি, স্বাধীনতা নয়, এটা বিপ্লব করতে পারেন, এটা সংগ্রাম বলতে পারেন। সুতরাং এই কথা বলে আমাদের মুক্তিযোদ্ধাকে মুছে ফেলবেন 71, এটা হতে দিতে পারি আমি আগে মিটিং বলছি গত মিটিংয়ে, এটা হতে দিতে পারি না। আপনারা বিপ্লব করতে পারেন, অন্যায় করছে, বহু লোক মারা গেছে, সেই জন্য আপনারা এটাকে ধরে রেখা বলতে পারেন যে এটা বিপ্লব করছে। কিন্তু স্বাধীনতা 71কে বাদ দিয়ে এটা দ্বিতীয় স্বাধীনতা, একটা গরুকে 3 বার জবাই করা যায় না। সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে। এই কথার জন্য আমি আমার ভাইকে হায়দ্রাবাদকে বলছি, শুধু এই কথাটা ব্যাংক সেক্টরের জন্য হচ্ছে আমি লক্ষ্য করছি। বিএনপি কেউ বলেও না আজকে 10 বছর, ম্যাক্সিমাম লোক এখন বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগের কিছু দুঃশাসনের লোক সেটা এখন বিএনপিতে যোগদান করছে টাকা পয়সা দিয়ে, এখন এরা যে হ্যামারিং করতেছে এমপিকে, এটা করতে হবে, এটা করতে হবে, ট্রান্সফার করতে হবে, জাস্ট এখন করতে হবে, ওটা আমি দেখছি 2-1টা। এটা বলতে চাই যদি কোনো এমপি থাকে থাকেন কোনো ব্যাংকের, আমি বলছি কথা দিচ্ছি, আমি চিফের সাথে ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলবো। এবার সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা নূর আহমেদ ভাইকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য আমরা এখন ডায়াস থেকে বক্তব্য শুরু করবো। আমাদের প্রথমে বক্তব্য রাখবেন ইসলামিক ফাইন্যান্স ম্যানেজিং ডাইরেক্টর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
আজকে উপস্থিত আছেন এখানে গ্লোবাল ইসলামী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বিভিন্ন ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করা ব্যাংকিং সেক্টরের জীবন্ত কিংবদন্তি আমাদের নুরুল আলম স্যার। উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম। আরও আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমি বেশি সময় নিব না, কারণ আমি যাদের নাম বললাম ওনাদের সামনে, নুরুল আমিন স্যারের সামনে ব্যাংকিং নিয়ে কথা বলার সাহস আমার নেই। আমি আজ থেকে 37 বছর আগে যখন ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি তখন ওনাদেরকে ফলো করতাম। তো ওইভাবে আমরা ব্যাংকিং করছি এবং ওনাদের আমলের যে ব্যাংকিং হয়েছে ওইখানে যদি খোঁজেন যে ওই সময় আজকের যে কথাগুলো আমরা আলোচনা করি, ওনাদের ব্যাংকিং ওনারা যে জায়গায় দায়িত্ব পালন করছে ওইখানে কিন্তু এই ধরনের কোনো স্ক্যান্ডেল খুঁজে পাওয়া যায় না। কারণ কি, তারা নিয়ম পরিপালন করে কাজ করছে। ব্যাংকিং সেক্টরে সর্বপ্রথম আপনার এই যে খেলাপি ঋণ নিয়ে আমরা এত কথা বলি, ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ নির্ধারণ করতো একসময় সেন্ট্রাল ব্যাংক। 1989 সালে প্রথম যখন আপনার ব্যাংকিং রিফর্ম করা হয় তখনও রিফর্মের কাজ হয়েছে। আজ যেমন রিফর্ম নিয়ে কথা বলতেছি, তখনও রিফর্ম হয়েছে, তখনও রিফর্মের দরকার ছিল, তখনও খারাপ লোন ছিল। যখন ঋণ দিবেন ঋণ খারাপ হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু এটার মাত্রাটা কত ওইটা ইম্পর্টেন্ট। তখন ওইটারে ব্যাংকিং ব্যাংকের ঋণের খেলাপি করার জন্য বিসিবি সার্কুলার 33-34 এইসব করে এগুলো একটা ফর্মুলা করা হয়েছিল। যাই হোক, আমি এত সময় হয়তো পাবো না, যেহেতু আমি 2-3 মিনিট সময় পাবো, আমি একটু বলতে চাই এই যে মানুষের যে মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার, এই মৌলিক চাহিদাগুলো কি কি? আমাদের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে আছে শিক্ষা, চিকিৎসা, আরো নতুন একটা চাহিদা আছে চিত্ত বিনোদন। 6টা মৌলিক চাহিদা আছে আমাদের। এই কোনো চাহিদাই আপনি পূরণ করতে পারবেন না অর্থ ছাড়া। তো বুঝেন অর্থটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের একটা চাহিদাও পূরণ করা সম্ভব না এই যদি আমরা অর্থ না পাই। তো সুতরাং অর্থের প্রতি কিন্তু এই অর্থের পিছনে আমরা সবাই দৌড়াই। অনেকে ওই যে একজন সম্পাদক ভাই বললো খুব সুন্দর কথা, যে এই অর্থটা 100 টাকা যদি কি কেউ ঋণ নেয়, এই দায়টা তার পরিশোধ করতে হয়। 100 কোটি টাকা ঋণ হইলে, এটা একজন বিখ্যাত মনীষী বলছিল, ইফ উই ও টাকা 100 ইট ইজ আওয়ার লাইবিলিটি, ইফ উই ও টাকা 100 crore ইট ইজ ব্যাংকস লাইবিলিটি। এখন আমরা ওই বড় বড় ঋণগুলো আদায় করে তাই হারে হারে টের পাচ্ছি যে এটা আমাদের লাইবিলিটি। এই যে সাধারণ অনেক যথার্থভাবে যে ম্যাডাম অনেকগুলো সুন্দর কথা বললেন, আরো যারা বক্তারা বলছেন যে ছোটখাটো 20-25 হাজার টাকা যারা লোন নেয় তাদের কাছে আদায় করার জন্য আমরা যত সহজে যাইতে পারি, কিন্তু যারা বড় লোন নয় আর যাইতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে একটা আশার কথা শোনাই। সাম্প্রতিককালে এই যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে আপনার আর্থিক প্রতিষ্ঠান আইন হয়েছে, যে আইনে আমরা এখন পরিচালিত হচ্ছি বা ব্যাংকিং আইন, ওইখানে ইচ্ছাগত ডিফল্টারদের নামে কিন্তু কিছু তালিকা হচ্ছে, অ্যাকশনের জন্য প্রক্রিয়া হচ্ছে। কিন্তু এইখানে আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিক ভাই যারা আমি বলবো, তাদের সহযোগিতা লাগবে। আমাদের দেশে যখন কোনো একটা প্রক্রিয়া শুরু হয় কোনো অ্যাকশনের, শুরুতে কিন্তু খুব ভালোভাবে হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা ভালো ওই ফলটা আমরা ভোগ করতে পারি না। আমরা যেন এই জিনিসগুলোর ফল ভোগ করতে পারি। আবার টাকা আদায় করতে যাই আমরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়ি। আমরা যখন কোনো বড় বড় ডিফল্টারদের বিরুদ্ধে টাকা আদায় করতে যাই, দেখা গেল আইনের ফাঁকে বা বিভিন্ন শর্ত ভঙ্গের অজুহাতে আমাদের বিরুদ্ধে মামলা হয়। আমি জানি আমার কিছু ব্যাংকার কলিগ আছে যারা জুনিয়র কলিগ, তারা বিভিন্ন মামলার আসামি। কেন? সে টাকা আদায় করতে গেছে। একটা ঘটনা আমি বলি, একজন লোক মর্গেজকৃত সম্পত্তি বিক্রি করে ফেলছে, তার নামে ক্রিমিনাল কেস হবে নিয়ম অনুযায়ী, কিন্তু ওই কেস করার পরে ওই লোক ব্যাংকের অফিসারের নামে মামলা করছে যে আপনি শর্ত ভঙ্গ করছেন। তো বলে তাকে হয়রানি করা হচ্ছে। এখন পিডিআই থেকে তাকে বলা হচ্ছে যে আপনার লোক শর্ত ভঙ্গ করছে। শর্ত হয়তো ছোটখাটো, আপনি যদি একটা স্যাংশন লেটারের মধ্যে 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়েন, 2টা লাইনের একটা শর্ত ভঙ্গ পাইতে পারেন। কিন্তু সবচেয়ে বড় সত্য কথাটা কি? আপনি টাকা নিছেন, টাকা ফেরত দিবেন, এর চেয়ে বড় সত্য তো কিছু হইতে পারে না। তো এই জন্য ব্যাংকারদের নিরাপত্তা দরকার, তাদের প্রোটেকশন দরকার। ছোট ছোট যারা গ্রাহক আছে তারা যেন বিনা কারণে হয়রানি না হয়, ওইটাও ব্যাংকারদের দেখা দরকার। বড় যারা ডিফল্টার আছে সবাই যে ইচ্ছাকৃত ডিফল্টার তা কিন্তু নয়। অনেকে আপনার ব্যবসায়িক কারণে সে ডিফল্টার হয়েছে, সে সময় মতো ঋণের কিস্তি পায় নাই, সে কিন্তু আবার অন্য জায়গায় 5,000 লোকের
কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সমস্ত ব্যবসায়ীকে যদি আমরা ঢালাভাবে দায়ী করি, এটা কিন্তু ঠিক হবে না। সমস্ত ব্যাংকারও দায়ী না, সমস্ত ব্যবসায়ীও দায়ী না, কিন্তু এখানে আইনের যে প্রয়োগগুলো আছে, আইনের প্রয়োগগুলো যেন যথাযথভাবে হয়, যথাসময় হয়, এইটা আমরা প্রার্থনা করতে পারি। আমি একজন ডিফল্টার বিরুদ্ধে অ্যাকশনে গেলাম, সে একটা রিড করে দিল। হাউবার এইসব অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে কাজ হচ্ছে। আমরা কেউ আশাহত হব না। আমরা আশা করি আমাদের যে পরিবর্তন আসছে, আমরা এর থেকে কোনো সুফল পাবো, আমরা হতাশ হতে চাই। আমরা সবাই মিলে, এই যে ম্যাডাম খুব অনেকগুলো কথা বলছে, যার জন্য আমার অনেকগুলো কথা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে সিনিয়র ব্যাংকার, যে আমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আমরা আপনার কাছ থেকে 100 টাকা জমা নিচ্ছি, 100 টাকা জমা নিয়ে কিন্তু 90 টাকা আরেক জায়গায় বিনিয়োগ করছি। যদি বিনিয়োগ না করতাম, তাইলে আমরা 100 টাকার সাথে আপনাকে 1 বছর পরে 110 টাকা বুঝাই দিতে পারতাম না। আমাকে বিনিয়োগ করতে হয়েছে, আমাকে ভল্টে রেখে দিলে চলে না। তো এই বিনিয়োগকৃত টাকা যদি আমি ফেরত না পাই, ওইখানে যদি আমি 112 টাকা না পাই, তাইলে আপনার টাকা তো আমি ফেরত দিতে পারবো না। এখানে সকলের সহযোগিতা লাগবে এবং ধৈর্য লাগবে, এবং এট এ টাইমে সমস্ত লোক যদি টাকা ফেরত চায়, দুনিয়ার কোনো ব্যাংক নাই, বাংলাদেশের সেরা ব্যাংকটাও তার সমস্ত ডিপোজিটের একদিনে টাকা ফেরত চাইলে ফেরত দিতে পারবে না। আমাদের যখন যে মাননীয় গভর্নর যে কথাটা বলেন যে আপনাদের যে দরকার ওই টাকার জন্য আসেন, আতঙ্কিত হয়ে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে নিয়েন না, আপনার প্রয়োজন অনুযায়ী টাকা নেন। আমরা যদি এইটুকু করি, আমার মনে হয় 2 মাস 4 মাস 6 মাস সময় দিলে আমরা কিন্তু ইনশাল্লাহ একটা ঠিক জায়গায় আসতে পারবো। আমি সকলকে বলবো যে আমরা সবাই একটু ধৈর্য ধরি, সবাই একটু সুশাসনের দিকে আগাই, আমরা একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ সব ঠিক হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন প্রেম তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা এখন আলোচনার জন্য অনুরোধ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান মমিনুল ইসলাম। শুধু স্টক চেয়ারম্যান, উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। আইপিডিসির এমডি ছিলেন, লিজিং কোম্পানির চেয়ারম্যান ছিলেন, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব মমিনুল ইসলাম। আমাদের দুঃখিত যে প্রধান বক্তা শান্তিনগর মোড়ে এমন আর কি যে গাড়ি কোনো দিকে লড়তে পারতেছে না, আসতে পারতেছে, আরো ওয়েট করতেছে ওনার জন্য দেখা যায়। থ্যাংক ইউ সবাইকে, শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে আর্থিক খাতের বর্তমান যে একটা দুরবস্থার ছবি দেখতে পাচ্ছি, সেটা শুধু ব্যাংকেই সীমিত না। ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, সবখানেই কিন্তু একটা খুব ভালোরকম সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের যে একটা অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা এবং অদক্ষতা আমাদের আর্থিক খাতকে ভীষণ ভালোরকম একটা সিচুয়েশনে দাঁড় করিয়েছে। এবং সেটা আমরা যদি বলি যে একটি মুক্তবাজার অর্থনীতিতে, গণতান্ত্রিক দেশে যে পলিটিক্যাল পার্টি আছে, সরকার আছে, আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আমাদের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের আর্থিক মধ্যস্থতাকারীরা আছে, আর পরিশেষে আমাদের এই আর্থিক সেবার সুবিধাভোগীরা আছেন, যারা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের ফ্যামিলি হাউস হোল্ড। যারা একটা দেশে যদি এই প্রত্যেকটা অঙ্গ সঠিকভাবে তার কাজগুলো করে, তাহলে আমরা দেখব যে অর্থনীতিটা দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমাদের দেশে যেটা হয়ে গেছে, প্রত্যেকটা অংশ, যে পলিটিক্যাল পার্টি, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী এবং আর্থিক সুবিধাভোগী, এটা এক ব্যক্তির কাছে চলে গেছে, এক জায়গায় চলে গেছে। সো সরকার, যে ব্যবসায়ী, সেই যাচ্ছে পলিটিক্যাল পার্টিতে, সে আসছে সরকারে, সে আবার আর্থিক মধ্যস্থতাকারী ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা অন্য ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হচ্ছেন, সেইগুলিকে নিয়ন্ত্রণ করছেন, আবার নিজে সেখান থেকে লোন নিচ্ছেন। সো আমরা যদি এই যে প্রত্যেকের জায়গাগুলোকে যদি সঠিকভাবে নির্ধারণ করে আমরা তাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহিতামূলক সংস্কৃতি তৈরি না করতে পারি, তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবে মুক্তি পাবো না। আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে আমাদের অর্থনীতির অনেকগুলা খুবই শক্তিশালী দিক আছে, কিন্তু সবচেয়ে দুর্বলতম দিক আমাদের অর্থনীতির জন্য হচ্ছে আমাদের আর্থিক খাত।
ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, ইন্স্যুরেন্স। তো একটা ভালো দিক হচ্ছে অ্যাটলিস্ট ব্লিডিংটা আমরা স্টপ করতে পেরেছি। যে আমি যত কিছু বলি হয়তো স্বল্প মাত্রায় এখনো কিছু অনিয়ম বা দুর্নীতি হতে পারে, কারণ যে মাত্রায় আমরা দেখেছি বিগত বছরগুলোতে সেইটা থেকে অ্যাটলিস্ট আমরা এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বা সরকারের ভূমিকা বা আমাদের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা সেখানে যথেষ্ট স্বচ্ছতা এবং দক্ষতা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সামনের দিনগুলোতে কি হবে, যে একটা বড় গর্ত তৈরি হয়েছে সেটা কিন্তু খুব দ্রুত আমরা এটাকে ভর্তি করতে পারবো না, এটা সময় লাগবে এবং সেখানে অনেক ধরনের দক্ষতা এবং আমাদেরকে পরিশ্রম করতে হবে। সমস্যা হয়ে যায় যখন দুর্নীতি বা অনিয়মটাই আমাদের কালচারে ঢুকে যায়, তখন কিন্তু দক্ষতাটা আস্তে আস্তে দূরে সরে যায়। তো আমাদের যে কোনো প্রতিষ্ঠানই আছে কিনা, আমাদের বাংলাদেশ ব্যাংক বলি, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বলি বা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটির কথা বলি, এইখানে যে পরিমাণ দক্ষতা দরকার দ্রুততম সময়ে আমাদের সংস্কার কার্যক্রমগুলোকে সম্পাদন করার জন্য, সেই দ্রুততার সাথে হয়তো আমরা যেতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের সরকার বাইরে থেকে কিছু সহযোগিতার চেষ্টা করছেন এবং কিছু কিছু সহযোগিতা আসা শুরু হয়েছে। আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আমাদের এই যে কাঠামোগত যে সমস্যাগুলো আছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর একটা হচ্ছে যে টাকাগুলো অন্যায় মাধ্যমে, অনিয়মের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলি যে আমাদের যদি নন পারফর্মিং লোন বা হচ্ছে আমাদের এই যে ডিফল্ট লোন, এটা যদি আমাদের মেইন প্রবলেম হয় আর্থিক খাতে, এর মধ্যে খুব অল্প মাত্রায় হচ্ছে যারা ব্যবসা করছে সঠিকভাবে এবং বিভিন্ন যে আমরা বলি যে তার যে নিজস্ব যে ভুল বা নিজস্ব কোনো যে কোনো মিসক্রিয়েন্ট এই ধরনের ঘটনার কারণে এনপিএ, হয়তো তারা একটা গ্রুপ আছে যাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, সেটার কারণে তারা ডিফল্টার। সবচেয়ে বড় এই নন পারফর্মিং লোনের সবচেয়ে বড় অংশ হচ্ছে এইটা দিনে দুপুরে ডাকাতি হয়েছে। তো এটাকে আমরা বলতে পারবো না স্বেচ্ছাখেলাপি, আমরা এটাও বলতে পারবো না যে উনি অনিচ্ছায় খেলাপি হয়েছে। এটা চূড়ান্ত দুর্নীতির একটা উদাহরণ। সেই টাকাগুলোকে বের করতে গেলে নর্মাল যে আমরা মানি লোন ছুটে যাচ্ছি, সেটা যে দীর্ঘদিনের সময় লাগে সেটা দিয়ে হবে না। আমাদের আইন এটা কোর্টে গেলে এটা পুলিশের কাছে ইনভেস্টিগেশনে যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্ভাগ্যক্রমে ওই ধরনের দক্ষতা নাই যে এই ট্রেল গুলো খুঁজে বের করে কিভাবে টাকাগুলো বের হয়েছে। তো অতি সত্বর আমাদের একটি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট দরকার আমাদের পিবিআই বা সিআইডির আন্ডারে, যাতে আমরা এইগুলো ইনভেস্টিগেশন করে যে দেশে তারা টাকাটা নিয়ে যায়, আমাদের কিন্তু সঠিক প্রসেসের মাধ্যমে আমাদের কোর্টে এইগুলার একটা প্রসিডিংস হতে হবে। না হলে ওই দেশগুলোতে গেলে আমরা ওই টাকাটা উদ্ধারের জন্য যে ডকুমেন্টারি এভিডেন্স দরকার সেইটা আমরা দেখাতে পারবো না। তো সেই কাজটা আমাদের করতে হবে। এখন আমাদের হতাশার দিক যেরকম আছে, আশাবাদের দিকও আছে, যে কাজ যেগুলো শুরু হয়েছে, যেভাবে শুরু হয়েছে এটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে যাতে নিয়ন্ত্রক সংস্থা যারা আছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, এই আইনি কাঠামোটা যদি আমরা তৈরি করে যেতে পারি এই সরকারের সময়, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা অতীতে যে ঘটনাগুলো দেখেছি সেটা বহুল অংশে কমে আসবে। এবং আমরা জানি যে অতীতে আমাদের থেকেও ভয়াবহ সমস্যার অনেকগুলো দেশ বিভিন্ন সময় পড়েছে। আমরা গ্রিসে দেখেছি যে তাদেরও 35% মতো নন পারফর্মিং লোন হয়ে গেছিল, যেখানে ওদের টোটাল ব্যাংকিং আছে জিডিপির প্রায় 100%। তো আমাদের ক্ষেত্রে তার মানে জিডিপির 35% তাদের ক্ষতিগ্রস্ত লোন ছিল, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে জিডিপির 35% টোটাল লোন, তার অ্যারাউন্ড 30 to 35% ব্যাড ডেট, তার মানে আমাদের জিডিপির অ্যারাউন্ড 9%। আমরা প্রতি বছরে যদি 1% করেও সেট অ্যাসাইড করি, সেক্ষেত্রে 9 বছরের মধ্যে আমরা এটা টোটালি আমরা অফসেট করতে পারবো ভবিষ্যতে যদি আর আমরা এই ধরনের অনিয়ম না করি।
আর 9% থেকে কম লাগবে, কারণ হচ্ছে কিছু অবশ্যই আমরা রিকভারি করতে সক্ষম হব। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আমাদের পুরো অর্থনীতিকে টেনে নামিয়ে নিয়ে আসবে। বাট আমাদের দুইটা কাজ করতে হবে, যত দ্রুত সম্ভব আমাদের যে রিফর্ম ওয়ার্ক গুলো আছে সেগুলোকে স্থায়ী রূপ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর টাকাগুলো যারা নিয়ে গেছে তাদের থেকে আমরা কিভাবে বের করতে পারি, সেইখানে কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনও দরকার। যে আমাদের আমরা জানি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নাই যারা ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট করে, তো এই কাজগুলোও করতে হবে। তো কাজগুলো হচ্ছে অনেক সময় আমরা আস্থাহীনতায় ভুগি, অস্থিরতায় ভুগি। যে কারো যখন পকেটের টাকা চলে যায় সে অবশ্যই আস্থাহীনতায় ভুগবে, তার মধ্যে অস্থিরতা দেখা যাবে। আমরা যারা বিভিন্ন ইন্টারমিডিয়ারি আছি, নিয়ন্ত্রক সংস্থায় আছি বা সরকারে আছি, বা আমাদের যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের দায়িত্ব হবে যে সবাইকে এই আশাবাদটা দেয়া, এই আস্থাটা দেয়া যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের এই যে সুযোগটা হয়তো আমাদের অনেকের জন্যই আমাদের জীবনের শেষ সুযোগ, দেশটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়া, এবং সেটার জন্য আর্থিক খাত একটা বড় বাধা। এই বাধাটা আমরা ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করলে অতিক্রম করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান, মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি মাঝখান দিয়ে একটু ড্রপ হয়ে গেছিল, জনাব আমাদের মুক্তচিন্তা অন্যতম সংগঠক জনাব শামসুল কবির খান। শামসুল কবির খানকে 2 মিনিট বলার জন্য আপনি ড্রপ দিয়েছেন, ফাঁকি দিয়ে আমার আগে কিন্তু অনেক ভাগা ভাগা ব্যাংকার বলে ফেলছে। আমি ব্যাংকার নই, আমি অর্থনীতিবিদ, চাকরি করছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। এখন শুনে কিছু বলা, আর অন্য কিছু না। আর ব্যাংকিং এর উপর আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। প্রথম আমার যে কথাটা আমি বলবো, সবাই কিন্তু বলে গেলেন হচ্ছে ভাষা বলে গেলেন। এইসব প্রবলেমের ক্রিয়েটরকে, ক্রিয়েটর সম্পর্কে কেউ কিছু বলবে না। কার ইন্ডিয়াতে এইসব দানব ছিল, এই দানবেরা খেতে খেতে এমন অবস্থা করেছে। একসময় শুনেছি বন খেকো, বন শেষ। একসময় ভূমি, সেটা শেষ। একসময় সৃষ্টি করেছে ব্যাংক খেকো। এখন ব্যাংক খেকো তৈরি হয়েছে। এই ব্যাংক খেকো যে অবস্থা হয়েছে, সমস্ত দেশের প্রাণ কেন্দ্র, অর্থনৈতিক চালিকার শক্তি ব্যাংকিং সেক্টর, এই সেক্টরটাকে শেষ করে দিয়েছে। এখন ম্যানেজাররা কপালে মারে, বুকু মারে, ক্লায়েন্টেরা মারে। এখন আপনার যাবার রাস্তা কোথায়? অথচ টাকাগুলো পাচার হয়েছে। আপনারা কেউ বলেনি এই কথাটা, কত কোটি টাকা পাচার হয়ে গেল আমাদের। যদি ভুল না করি তাহলে $93 বিলিয়ন পাচার হয়েছে বলে আমি পড়েছিলাম একবার। কোথায় গেলে টাকা? কে পাচার করলো? পেপারে আসে 2-3টা পরিবার। একটা পরিবার সম্পর্কে নাম বলা যাবে না, সবাই জানেন কারা। 2-3 জন, 5 জন, 7 জন। একটা ব্যাংকিং সেক্টরের একটা মালিকানা নিয়েছে 7-8 একই পরিবার। আবার কিছু হলো ব্যাংক খেকলে দিন নিয়ে আর কোনোদিন দিবে না, দেওয়ার কোনো চিন্তাও নাই। এইসব লোন যদি উদ্ধার করতে পারতো তাহলে আজকে ব্যাংকিং এই অবস্থা থাকতো না, অনেক আগে আমরা এগিয়ে যেতাম। এবং একজন কে জানি বললেন আমাদেরকে, সবসময় ডেভেলপমেন্ট অথবা বিভিন্ন ফিগার যখন দেওয়া হয়তো আমাদেরকে কমান্ড করে বলা হয়েছে এত দেখিয়ে দাও, গ্রোথ রেট এত দেখাও, ডেভেলপমেন্ট এত দেখাও। এইসব এগুলো প্র্যাকটিক্যালি এটার কোনো অস্তিত্ব নেই। যেমন বিদ্যুৎ খাত একটা বিরাট সেক্টর। বিদ্যুৎ খাতে আপনারা জানেন এতগুলো ক্যাপাসিটি চার্জ শুধু একটা ফ্যামিলিকে দিয়ে দিচ্ছে 10,000 কোটির ক্যাপাসিটি চার্জ, অথচ কোনো কাজে আসে না। ক্যাপাসিটি চার্জ মানে কি? আমি বিদ্যুৎ
কেন্দ্র তৈরি করলাম, উৎপাদন করলাম না, কিছু করলাম না, শুধু বাইরের সৌন্দর্যটা দেখিয়ে দিলাম, এই করছি, আপনি আমাকে চার্জ দিতে হবে। কেন এই চুক্তি আমি করতে যাবো যেটা আমার কাজ আসবে না? কেন আমি সেই চুক্তিতে যাব? এই কথাটা আপনাদেরকে বলেনি। এই কথাটা বলার দরকার। আজকে এটার নাম হয়েছে মুক্ত চিন্তা। আপনারা সাহস করে বলুন, এটা তো মুক্ত চিন্তা। এখন 1000 কোটি টাকা যে দেয় সে দেয় না, যে 1 লাখ টাকা নেই তার ঘাড়ে চেপে ব্যাংক মামলা করে তাকে অ্যারেস্ট করে টাকাটা আদায় করে, অথচ সেই কিন্তু অর্থনীতি চালিকা শক্তি। ওই বড়জন নয়, বড়জন বড় শো এক বিশাল এক বিল্ডিং করে, বিল্ডিংও নাই, টিনের শেড টিট করে দেখাই দেয় আমি করছি, ভিতরে কিছুই নেই, না লোক নিয়োগ আছে, না শিল্পের যন্ত্রপাতি আছে, না উৎপাদনে গেছে, কিন্তু শুধু দেখিয়ে কোটি 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 হাজার হাজার কোটি এখানে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যাচ্ছে কোথায়? বিদেশে পাচার করছে। আমার দেশে কোনো কাজ আসছে না। আর এবার টাকা লুট করবি তো করবি, দেশের জন্য ব্যবহার কর, তবু তো চলে। বিদেশে পাচার আমার লাভ কি? আমি সেই জন্য বলবো আমাদের উন্নয়ন আবার শুরু করতে হবে সেই ক্ষুদ্র অবস্থা থেকে। আমাদের বড় অবস্থায় বড় হেভি ইন্ডাস্ট্রি এখন আমাদের এই মুহূর্তে চলবে না, আমাদেরকে মাইক্রো ক্রেডিটে চলে যেতে হবে। এখান থেকে অর্থনীতি অর্থাৎ প্রত্যেকটি রুট লেভেল থেকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ হয়ে আসে, একসময় এটা মধ্যম শিল্প উন্নত হবে এবং সেটা হেভি ইন্ডাস্ট্রি যাবে। আছে কিছু হেভি ইন্ডাস্ট্রি নাই, কিছু ভালো ব্যবসায়ী নাই এই দেশে, এই কথা বলা যাবে না, কিন্তু সেটার পরিমাণ খুবই অল্প। যাই হোক, হতাশার কিছু নাই। এখন যারা ক্ষমতায় আছেন আশা করি তারা বিষয়টা দেখবেন এবং বিভিন্ন কমিশন করে এই সব দানবদের শাস্তি আমি চাই। এসব দানব করে যারা ভবিষ্যতে সৃষ্টি হতে না পারে, মাথা তুলতে না পারে এবং কোন ব্যাংকিং কে হজম করতে না পারে, এটার জন্য বর্তমান যিনি প্রশাসক আছেন তার কাছে অনুরোধ, এইসব সেক্টর সংস্কার করুন, সংস্কার করে অনতিবিলম্বে এইসব দানবদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, তাহলে আমাদের দেশটা সোনার বাংলাই হবে। আমি আর বেশি কথা বললাম না, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে 2-1 মিনিট সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ছোট ভাই বিজিএম এর সদস্য মোজাম্মেল হক ভূঁইয়া কিছু বলার জন্য না থাক না, আপনি 2 মিনিট বলেন। হ্যাঁ 2 মিনিট বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুক্ত চিন্তা বাংলাদেশ আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আলোচকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বিপর্যস্ত এবং আপনার ক্রান্তিকাল থেকে আল্লাহ পাকের রহমতে আমরা নতুন একটা অভ্যুদয়ের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি। যদিও আমাদের একজন বড় ভাই মুক্তিযোদ্ধা উনি বলেছেন যেটা নতুন বাংলাদেশ বলা যাবে না, তথাপি কিন্তু ছাত্ররা নতুন বাংলাদেশেই তারা চিন্তা করতেছে। তো যাই হোক, এটা বিতর্ক নয়, বাট একটা নতুন একটা অভ্যুদয় হয়েছে। অভ্যুদয়ের মাধ্যমে আমরা একটা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবচেয়ে আমি বলি বাংলাদেশকে আমাদেরকে যে আপনার যে অতল গহ্বরে নিয়ে গিয়েছিল গত 17 বছরে, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। আর আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং সেক্টর। আর ব্যাংকিং সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি যে ক্লায়েন্ট গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মনে করি যে আমরা যারা গার্মেন্টস ট্রেডে আছি আমরা প্রত্যক্ষভাবে আমরা খুব নির্যাতিত। শুধু আমরা নয়, এসএমই সেক্টরের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেটা প্রোডাক্টিভ হোক আর আনপ্রোডাক্টিভ হোক, প্রত্যেকে কিন্তু নির্যাতিত হয়েছে। আজকে এখানে যারা ব্যাংকের উদ্বোধন দায়িত্বশীল বৃন্দ রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এসএমই যারা আছে উদ্যোক্তা, মানে ছোট উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, তাদেরকে কিন্তু নিষ্পেষিত করতেছে, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি করতেছে। অতএব আপনার দেখা গেছে আপনার যে ক্যাপিটাল প্রয়োজন সেটা দিচ্ছে না, আপনি মেশিনারি দিচ্ছে তো আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে না, তাহলে আপনি কিভাবে তাকে ফিডব্যাক দিবেন? বাট আপনাকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, একটা ব্যক্তি 8টা ব্যাংকের মালিক হয়েছে, কিভাবে
আমরা সেই আজকের এই গোল টেবিল আলোচনা থেকে আমরা সুস্পষ্টভাবে সরকারকে বলবো তাদেরকে অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং মানে এমন ভাবে শাস্তি দিতে হবে ভবিষ্যৎ যাতে করে এরকম মানে ব্যাংক এবং দেশকে ধ্বংসকারী কোনো নতুন তৈরি না হয়। আমরা ছাত্রদের জনতার রক্তের সাথে আমরা কখনো বেইমানি করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি প্রত্যেককে বলবো যে ব্যাংকিং সেক্টরে যে অবস্থাটা হয়েছে আসলে প্যানিক যে কোনো জিনিসে অস্থির করে ফেলে আরো বেশি। এখন ব্যাংকিং সেক্টরে দেখা গেছে যে আপনার যে প্যানিকটা তৈরি হয়েছে এখন আমরা গ্রাহক যারা আছি আমরা অন্তত ধৈর্য ধরতে হবে। আর আমিও এটাও মনে করবো যে বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের অভিভাবক ওনার পক্ষ থেকে প্রত্যেকটা আমাদের আশ্বস্ত করতে হবে। উনি মাঝে মধ্যে উনি অনেক হাই থটের লোক কিন্তু মাঝে মধ্যে এমন ভাবে বলেন যে কিছু ব্যাংক যে রুগ্ন হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরাও জানি কিন্তু ওনার পক্ষ থেকে যখন এই স্টেটমেন্ট আসবে তখন জনগণ কিন্তু এটা চিন্তা করবে যে কোন ব্যাংক জানি রুগ্ন হয়ে যাইতেছে তাহলে ওইখান থেকে আমি টাকাগুলো নিয়েছি। এটা আমার মনে হচ্ছে যে ওনার পক্ষ থেকে উনি অভিভাবক ব্যাংকের অভিভাবক এবং বাংলাদেশের এই ক্রান্তিক লগ্নে উনি সবাইকে আশ্বস্ত করবেন আমরা যাতে করে এই আশ্বস্তের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা নতুন নির্মাণ করতে পারি। আর সবচেয়ে আমাদের অনেক ক্লাসিফাইড হয়ে গেছে কিভাবে সুন্দরভাবে দীর্ঘমেয়াদী কিস্তি করে আমি ইসলামী ব্যাংকের ক্লায়েন্ট ওনার চেয়ারম্যানের সাথে আমরা কাস্টমারের সঙ্গে গিয়েছি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসবো ইনশাআল্লাহ সামনের রোববার সোমবারের মধ্যে যে এসএমই ইন্ডাস্ট্রিতে ইভেন কি এমন হয়েছে যে একটা শিল্প ইন্ডাস্ট্রি 550 কোটি টাকা লোন নিচ্ছে 30 কোটি টাকার জন্য উনি অপারেশনে যাইতে পারতেছে না। এর থেকে দুঃখজনক হতে পারে আমাদের দেশে যে 30 কোটি টাকা আপনি 550 কোটি টাকা দিতে পারেন 30 কোটি টাকা দিতে পারলেন না। দ্যাট মিন্স কি আপনি আমাকে 100 হাত গাছের মধ্যে আমাকে 90 হাত উঠালেন বাকি 10 হাতের জন্য আমি সাপোর্ট দিলেন না আমি 90 হাত পড়ে গেলাম না। তো এটার জন্য দায়ী কি হবে? অবশ্যই ব্যাংক হবে ক্লায়েন্ট হবে না। অতএব আমি মনে করব প্রত্যেকের সোচ্চার হতে হবে এই দেশকে আমাদেরকে এটা আমাদের দেশ এটাকে বিনির্মাণ করার জন্য প্রত্যেকটা সেক্টরে যে অব্যবস্থা আছে সেটার জন্য আপনারা সোচ্চার হতে হবে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা সেক্টরে শুধু কথা বললে হবে না পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান করে আমি আমার কথা শেষ করছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোজাম্মেল হককে। আমরা আরেকটু সুযোগ দিয়ে যাচ্ছি ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি সেক্রেটারি জেনারেল আব্দুল্লাহ আল হারুন 2 মিনিট বলার সুযোগ পাবেন। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্ত চিন্তা বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাত চলমান অবস্থা চ্যালেঞ্জ সমূহ শীর্ষক সেমিনারের আজকে সভাপতি জনাব আবুল কাশেম হায়দার, আমার শ্রদ্ধেয় ব্যবসায়ী নেতা, উপস্থিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সেমিনারে যে বিষয় চুজ করা হয়েছে এটা এই বর্তমান প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি বিগত 15 বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের ব্যাংকিং খাতকে এবং ব্যাংকিং খাত দিয়ে আমাদের আর্থিক অবস্থা একটা দৈন্যদশা পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখেছি বিগত বছরগুলিতে বাংলাদেশের যেটা প্রয়োজন ছিল না তারপরেও অনেকগুলি ব্যাংকের পারমিশন দিয়ে হয়েছিল কারণ কিছু লুটেরা ব্যবসায়ী ছিল যেটা সরকারের বন্ধু তারা হয়তো 400-500 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছে আর সেই ব্যাংক দিয়ে 40,000-50,000 কোটি টাকা নিয়ে গিয়েছে। আমরা জেনেছি যে বাংলাদেশ ব্যাংকের চ্যানেলে বিগত 15.5 বছরে প্রায় $17 বিলিয়ন পাচার হয়েছে। আরেকটা তথ্য আছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর 15 থেকে 16 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এখন হয়েছে এর মধ্যে ব্যাংকিং সংশ্লিষ্টতা ছিল এবং ব্যাংকিং যে পলিসি ছিল যে বিনা প্রয়োজনে ব্যাংক দেওয়া এবং নিজেদের লোককে যোগ্যতাহীন লোককে লুটেরাদেরকে ব্যাংকের পারমিশন দেয় এটা দায়ী ছিল। তাহলে আমরা যেটা মনে করতে পারি যে এই যে ব্যাংকিং খাতের এখন চলমান যে অবস্থা এই জন্য বিগত সরকারই দায়ী। কিন্তু এই বছরে যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের সরকারের পতন হয়েছে এখন যেহেতু ওই সরকার নাই এখন আমাদের সবাই দায়িত্ব হলো এই দেশের ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতটাকে কিভাবে আমরা স্ট্রঙ্গার করতে পারি। তাই অ্যাকচুয়ালি আমাদেরকে এখন একত্রতাবদ্ধ হতে হবে কারণ সরকারের যারা ছিল দোষক তারা তো এখন দেশে নাই।
আর আমরা যারা আছি আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আর্থিক খাতকে অবশ্যই দুর্নীতিমুক্ত করতে হবে এবং এর জন্য সকল সেক্টরকে আগিয়ে আসতে হবে। এবং আমাদের এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের সবাই দায়িত্ব হবে এই সরকারকে পরামর্শ দিয়ে, যেহেতু এই সরকারের কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই, তাদের অভিজ্ঞতা নাই, তারা বিভিন্ন সেক্টর থেকে আসছে, এগুলি হয়তো তাদের যে সেক্টরে কাজ করেছে অন্য সেক্টরের দায়িত্ব নিয়েছে এখন। তা আসুন আমরা সবাই এই সরকারকে আমরা পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে এবং সাপোর্ট দিয়ে আমরা এই দেশটাকে ভবিষ্যতে আমরা দুর্নীতিমুক্ত এবং আর্থিক খাত এবং ব্যাংকিং খাত যেন স্ট্রং হয় সেই জন্য আমরা কাজ করে যাব। আমি আরেকটা জিনিস আমার নিজের থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখন যে ব্যাংকগুলি খুবই দুর্বল, আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের উচিত হলো বা অর্থ মন্ত্রণালয় যে এই ব্যাংকগুলিকে অডিট করে তারা যেসব অন্য ব্যাংক আছে, যারা স্ট্রঙ্গার ব্যাংক আছে, তাদেরকে অফার দিতে পারে একীভূত করার জন্য। আর সেটা যদি না হয় তাইলে সরকার হয়তো নিজে স্বপ্রণীত এই দুর্বল ব্যাংকগুলিকে যদি পুঁজি দিয়ে একটা ব্যাংকে রূপান্তরিত করে, অথবা যদি এই যারা ব্যাংকের এই যে যারা পরিচালক ছিল তাদের ব্যক্তিগত অর্থ যদি তারা ক্রয় করে এই যারা আছে এখানে বিনিয়োগকারী তাদের অর্থ যেন ফেরত দিতে পারে, এমন একটা ব্যবস্থা মনে করা উচিত। এখানে আরো বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, আমি আসলে কোনো অর্থনীতিবিদ না, আমি আমার অভিজ্ঞতা থেকে এসব কথা বলছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির মহাসচিব, আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আমরা সবাই মিলে এই দেশটা সুন্দর একটু আর্থিক সচ্ছল একটা দেশ গড়ার জন্য আমাদের জন্য এবং আমাদের প্রজন্মের জন্য আমরা করে যেতে পারবো। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সিলেট আমাদের সময়ের প্রতিনিধি আবুল হোসেন, মাইকটা একটু দিয়ে দাও। বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক খাত চলমান অবস্থা এবং চ্যালেঞ্জ সময়ের উপরে আজকের মুক্তিচিন্তা বাংলাদেশ আয়োজিত আজকের যে সেমিনার, উক্তি সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিলেটি মানুষ, পত্রিকায় কাজ করি। সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা ভালো আছেন তো? আমরা কিন্তু ভালো নেই। সেই জন্য কেন বললাম, আজকের এই অতিথিদের মাঝে আমি ব্যক্তিগতভাবে চিনি, হয়তো আমাকে চিনবে না। এখানে মেঘনা ব্যাংকের বা এনসিসি ব্যাংকের সাবেক এমডি, হয়তো উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি এনসিসি ব্যাংকের ক্লায়েন্ট ছিলাম। তো আমি যে কথাটুকু আপনাদের সামনে বলতে চাই, যেহেতু সুযোগ পেয়েছি, এই যে বাংলাদেশের যে চলমান অবস্থা আর্থিক খাতের, আমি ছোট্ট একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনি জানেন কিনা জানি না, সারা বাংলাদেশের 9টি গেজেটভুক্ত পাথর গড়ি রয়েছে। এই 9টি গেজেটভুক্ত পাথর আমার নির্বাচনী এলাকা কোম্পানিগঞ্জ, গোয়েন্দার, জৈন্তাপুর এবং কানাইঘাট এলাকায়। এই 9টি গেজেটভুক্ত পাথর গড়ি থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাথর উত্তোলন করা হতো। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে 7 বছর ধরে সিলেটের সকল পাথর গড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে। কেন বন্ধ করে রাখা হয়েছে আমি আপনাদেরকে ছোট্ট একটি অতিথিবৃন্দ এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। 2016 সালে বাংলাদেশে 60 কোটি টাকার পাথর আমদানি করা হতো বিদেশ থেকে। এক সময় 1976 সাল থেকে 1978 সাল, 1995 থেকে 1997 সাল বাংলাদেশের পাথর ইন্ডিয়ায় রপ্তানি করা হতো। 2016 সালে বাংলাদেশে বিদেশ থেকে 60 কোটি টাকার পাথর আমদানি করা হতো। প্রথম আলোর 2020 এবং 21 সালে একটা রিপোর্ট হলো যে 2020 এবং 21 সালে বাংলাদেশে 6000 কোটি টাকার পাথর আমদানি করা হয়েছে। বর্তমানে বিদেশ থেকে প্রায়
10,000 কোটি টাকার পাথর আমদানি করা হচ্ছে। তা আজকে সিলেটের সকল পাথরখনিগুলো পরিবেশের দোহাই দিয়ে একটি তথাকথিত পরিবেশবাদী সংগঠনের তত্ত্বের ভিত্তিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার সিলেটের সকল পাথরখনিগুলো বন্ধ করে দেওয়া হয়। এখানে সাবেক ব্যাংকার রয়েছেন, এমডি সাহেব রয়েছেন। আপনি জানেন যে সিলেটের বিভিন্ন উপজেলায় প্রায় 5,000 ক্রাশার স্টোন ক্রাশিং প্লান্ট রয়েছে। এই 7 বছর ধরে এই স্টোন ক্রাশিং প্লান্টগুলো বন্ধ রয়েছে। এক একটা স্টোন ক্রাশিং প্লান্টে এক একজন ব্যবসায়ী 10 থেকে 20 কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে। বিভিন্ন ব্যাংকের, আমি অরিজিনাল তথ্যটা এই মুহূর্তে দিতে পারবো না, কয়েকশো কোটি টাকা এই পাথর ব্যবসায় ইনভেস্ট ছিল, সবগুলো ডিফল্টার হয়েছে। এখন ব্যবসায়ীদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য সব জায়গা জমি বিক্রি করে টাকা উদ্ধারের বিভিন্ন চেষ্টা করছে। তা আমি এই কথাটুকু বলতে চাই যে বাংলাদেশের ব্যাংক খাতের অবস্থা খারাপ কেন, এই সিলেটের সকল পাথরখনিগুলো কেন বন্ধ করা হয়েছে? আপনারা জানেন দরবেশ বাবা নামে খ্যাত সালমান এফ রহমান এবং আমার আসলে যিনি এমপি ছিলেন ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ মন্ত্রী, এই দুইজন ব্যক্তি একটি মাফিয়া চক্র সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটে নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্য সিলেটের সকল পাথরখনিগুলো এই পরিবেশের দোহাই দিয়ে বন্ধ করা হয়েছে। কিভাবে আপনি এই অর্থনৈতিক খাতকে কিভাবে আপনি উন্নতি করবেন? আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাই, 50 লক্ষ শ্রমিক পাথর এবং বালুর সাথে জড়িত ব্যবসা এবং শ্রমজীবী। এই হিসাব করলে শতকরা 3% মানুষ এই পাথর এবং বালু সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত। আজকে একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি পঙ্গু করে দিলেন, কর্মসংস্থান তাদের নষ্ট করে দিলেন। 300 বছর ধরে এই সিলেটের লোকজন পাথর বালু উত্তোলন করে 300 বছরের ঐতিহ্যটাকে আপনি বুলন্ডিত করে দিয়ে লক্ষ লক্ষ শ্রমিকদেরকে আজকে বেকার করে শত শত ব্যবসায়ীদের শত শত কোটি টাকা তাদের দেউলিয়া হয়ে গেছে। তাই কিভাবে ব্যাংকের হাতকে আপনি উন্নতি করবেন? আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি এই কথাগুলো বলতে চাই যে বাংলাদেশের অন্যতম একটা খাত হলো পাথর খাত। সরকার যদি এই সিলেটের সকল পাথরখনিগুলো যদি উন্মুক্ত করে, তাহলে সরকার হাজার হাজার কোটি টাকা এখান থেকে রাজস্ব আয় করতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমার 10 তারিখে একটা গোলটেবিল বৈঠক আছে হলে সবাইকে দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাহ আব্দুল হালিম, বিশিষ্ট লেখক, গবেষক শাহ আব্দুল হালিম। আমি ব্যাংকিং সেক্টরের বাইরে দুটো কথা বলবো, তারপর ব্যাংকিং বিষয়ে একটা। আমাদের সব মিসম্যানেজমেন্টের জন্য দায়ী আমাদের শিক্ষা, ভালো মানুষ করতে পারে ব্যাংকিং খাতে করা, ব্যবসায়িক খাতে করা, পলিটিক্যাল। সুতরাং আমার সাজেশন হচ্ছে মরাল কন্টেন্ট এটা শিক্ষা খাতে স্ট্রেনথেন করা। এক, দ্বিতীয়ত যে 58-এ আইয়ুব খান সাহেব এফডো করছিলেন, সবাই ইলেকশন দাঁড়াতে পারবে না, আমি আইয়ুব খান সাহেবের রেফারেন্স আনতে চাই না, কিন্তু যদিও লোকেরা এটা বুঝবে সহজে বলছি। ইরানে একটা কাউন্সিল আছে, যারাই যে পার্টি থেকে দাঁড়াক তার এই যে কমিটি, কমিশন, পার্মানেন্ট কমিশন, দি লেভেল অফ সুপ্রিম কোর্ট, এই কমিশনের রায়ের বিরুদ্ধে করে অ্যাপিলও করা যাবে না। এরকম একটা কমিশন করে দেওয়া হোক যে আমাদের যে কোনো লোক পলিটিক্যালি সামনে আসতে পারবে না। হায়দার সাহেবের কাছে একটা আমি আশ্চর্য হয়েছি যে বড় ব্যাংক লুট, যাদের যে কটা লুট হয়েছে, ওয়ান অফ দ্য ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক এখানে ডাকা হয় নাই, ডাকা হলে ভালো হতো। এবং আমাদের ফিউচারের জন্য উই হ্যাভ টু ডিসাইড যে ইসলামী ব্যাংকের এই যে সম্পদ ট্রান্সফার হয়েছে বা মালিকানা পরিবর্তন হয়েছে, আমাদের উত্তরপাড়ার গোয়েন্দাদের একটা রোল আছে। তো ফিউচারে আমাদের উত্তরপাড়ার গোয়েন্দারা কি রোল হবে এবং কি হবে না, তা এই বিষয়ে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। শেষ কথা বলে আমি শেষ করবো। As you know, Ibn Sina is a trust, জনগণের সম্পত্তি, কোনো ব্যক্তি সম্পত্তি না। এর 32 কোটি টাকা শেয়ার ছিল ইসলামী ব্যাংক। আমি এই সাংবাদিক ভাইরা যারা আছে, আমি নিজেও
সাংবাদিক, তা সত্ত্বেও বলছি ইনভেস্টিগেটিভ রিপোর্ট যে এই 32 কোটি টাকার শেয়ার তখন উত্তরপাড়া গোলদারা এবং অন্যরা মিলে কত টাকা ট্রান্সফার করেছে, তখন মার্কেট ভ্যালু ছিল 6 টাইম মোর। 32 কোটি টাকার 6 গুণ টাকা ইনভেস্টাররা পাওয়ার কথা, তারা কি পেয়েছে? এটা একটু ওদের বুকস অফ অ্যাকাউন্ট দেখলেই বের হয়ে যাবে। তো এই কথা বলে আমি শেষ করছিলাম। ধন্যবাদ আমরা শেষ সর্বশেষ দর্শক থেকে বক্তা সাবেক বাংলাদেশ ব্যাংকের পরিচালক অর্থনীতি গবেষক ডক্টর শামীমা আক্তার। ডক্টর শামীমা সবাই 2 মিনিট। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আমার নাম ডক্টর শামীম আরা। আমি বাংলাদেশ ব্যাংকের সদ্য রিটায়ারমেন্টে এসেছি এবং এই যে আজকে যে বাংলাদেশ ব্যাংকিং ও আর্থিক খাত চলমান অবস্থা ও চ্যালেঞ্জ সমূহ, এখানে আমি আসতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং কিছুতে বলতে পারছি। বাক স্বাধীনতা যেটা, সেখানে একটু কয়েকটা পয়েন্ট বলবো, বেশি সময় নিব না, কারণ আমি সদ্য রিটায়ারমেন্টে গিয়েছি এবং আমি যে পিরিয়ডে বাংলাদেশ ব্যাংকে থেকেছি আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে ছিলাম এবং আমার পড়াশোনা স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্স, পরে ইকোনমিক্সে পিএইচডি হয়েছে। তো সেই প্রেক্ষাপটে যদি বলি, আমার একটু অভিজ্ঞতার কথা বলি, এখন তো বলতেই পারি আমার খুবই খারাপ লেগেছে, কারণ আমি একটা সেন্ট্রাল ব্যাংকের মতো জায়গায় থেকেছি এবং যেই পরিস্থিতি দেখেছি, আপনারা জেনে থাকবেন যে সেন্ট্রাল ব্যাংক সব ব্যাংকের ফাদার এবং সেন্ট্রাল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলি এবং সমস্ত অর্থনৈতিক সাইডে সহযোগিতা করবে এবং বাঁচিয়ে রাখবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, আমাদের দেশ মরে গিয়েছে এবং যখন আর্থিক খাতে মরে যায় এবং পাশাপাশি পূর্ববর্তী বক্তা বলেছেন যে শিক্ষা অবস্থা বাংলাদেশের, এই দুটাই যথেষ্ট একটা দেশকে কলাপস করার। তো আমরা খুবই সৌভাগ্যবান, আমরা ঘুরে দাঁড়াতে একটু সময় পেয়েছি। কিন্তু কথা আছে, কারা এখন গভর্নমেন্টে আছে, কারা হাত ধরেছে এবং এখানে অভিজ্ঞ লোক কারা থাকবেন এবং এই জায়গার থেকে ইউটার্ন নিবে কিভাবে, এগুলি আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং আজকের আলোচনায় যে মুক্ত চিন্তা, আমি খুবই ভালো ফিল করছি এবং আমি দু একটা পয়েন্ট বলছি আমার অভিজ্ঞতার আলোকে। আমি যেই বিষয়ে পড়াশোনা করেছি পিএইচডি, সেটা হলো কমার্শিয়াল ব্যাংক, কনভেনশনাল ব্যাংক অ্যান্ড ইসলামিক ব্যাংকের কম্প্যারিজন স্টাডি। তো আমার স্টাডিতে ডেফিনেটলি আপনারা জেনে থাকবেন ইসলামী ব্যাংক সব মানে প্রধানতম বাংলাদেশের একটা সুস্থ ব্যাংক ছিল এবং সেটা আমরা পরবর্তীতে যেটা দেখতে পেলাম যে এখানে যেভাবে এটা মানে নন পারফর্মিং এবং যেভাবে ইয়া হয়েছে আমরা সবাই অবগত, সেই বিষয়ে যাচ্ছি না। তবে আমার স্টাডিতে দেখেছি যে ব্যাংকিংয়ের যে প্যারামিটারগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ইসলামী ব্যাংক অনেক ভালো ওয়ার্ক করছিল। এটার আরেকটা কারণ, আমাদের দেশ মুসলিম কান্ট্রি, ধর্মপ্রাণ 90%-এর উপরে, সেইটাও একটা কারণ ছিল আমার স্টাডিতে এসছে। কিন্তু আমার স্টাডির একটা পার্টে আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশ ব্যাংকে যখন ছিলাম, আপনারা জানেন অনেকগুলা বেরোমিটার ব্যবহার করা হয়। যখন একটা ব্যাংক অসুস্থ হয়ে পড়ে তখন তার কিছু ক্রাইটেরিয়া আমরা আগেই সেটা পেয়ে যাই, রিকগনাইজ করতে পারি যে এই ব্যাংকের এই অবস্থা। সেখানে কি ব্যবহার করা হয়, যে ক্যামেল রেটিং দেখা হয়, ব্যাংকের আমরা মনিটারি পলিসির বেশ কিছু প্যারামিটার আছে, সেগুলো আমরা দেখে থাকি এবং দ্রুত বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিতে পারে কি করবে। তো সেটা আমার অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে আমি অনেক কিছুই দেখেছি, বাট সেগুলি সেভাবে হয়নি। এবং আমার স্টাডির একটা অংশ বলি, সেখানে ব্যাংক এবং সারা, এখন তো ডিজিটাল যুগ এবং অনেক অনেক ভালো ভালো ফর্মুলা এসে গিয়েছে, সেটা হলে ইফিসিয়েন্সি দেখা। একটা ব্যাংকের ইফিসিয়েন্সি যদি দেখতে চাই তাহলে সেই ক্যামেল রেটিংয়ে এনাফ না, সেটা পিছনে ছিল। এখন নতুন নতুন সিস্টেম পদ্ধতি এসে গিয়েছে, সেখানে আমি দেখেছি যে, এবং আমি অনেকভাবেই চেষ্টা করেছি যে আমি ব্যাংকের ইফিসিয়েন্সিটা দেখতে চাই। এটা ডাটা ইমপ্লয়মেন্ট অ্যানালাইসিস একটা মেথডের মাধ্যমে করা হয়। তো আমার স্টাডিতে যেগুলি দেখেছি, তা একটু আগে যে বক্তা বললেন যে আমরা
দুর্বল ব্যাংকের কি সিদ্ধান্ত নিতে পারি, বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেবে, সেই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে দুর্বল ব্যাংক সত্যিকার অর্থে কারা। এখন যদি আমি একটা ব্যাংক ডিপোজিট দিতে পারছে না, ডিপোজিট সেখানে সমস্যা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক যদি স্বাভাবিক ক্যামেল রেটিং এটা সেটা নিয়ে ধরে নেয় যে এই কয়টি আমার দুর্বল ব্যাংক, ডেফিনেটলি তারা দুর্বল ব্যাংক। কিন্তু একটা শরীরের একটা অংশ শুধু খারাপ দেখলে হবে না, তার আরো অংশ আছে। সেটাকে মেজার করার জন্য আমার একটা ডাটা ইনকাম অ্যানালাইসিস ইফিসিয়েন্সির মাধ্যমে আমি করেছিলাম, এবং এটা আমি বাংলাদেশ ব্যাংকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছিলাম, আমি পারিনি। তার আগে আমি বলবো যে আমার একটু স্টাডিও ছিল নন পারফর্মিং লোন, যে বারবার কেন এভাবে বেড়ে যাচ্ছে, 1000 কোটি টাকা 1000 কোটি টাকা। সেখানেও যদি আমি আমার একটা মেথডে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে দেওয়া হয়নি। এটা আমার একটা দুঃখ যে ওইটাও একটা মেজারমেন্ট, কেন এই ব্যাংক বারবার নন পারফর্মিং এ এত হয়ে যাচ্ছে, এগুলো তো জনগণের টাকা। এইরকম ব্যাপারে আমি ফেস করেছি, এবং আপনারা এটাও জেনে থাকেন আমি স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে ছিলাম, এবং ইকোনমিক্স কি বলে রিসার্চ ডিপার্টমেন্ট আছে, আমি তার সাথেও কাজ করেছি। দেখা গিয়েছে যে আমরা কাজের যে ফ্রিডম সেটা ওইভাবে তো আসলে আপনারা জানেন উপর থেকে সাজেশন আসতে হবে এবং সেটা অ্যাপ্রুভ হতে হবে। তো আমি লাস্ট যখন বের হয়ে এসেছি তখন রেমিটেন্স নিয়ে আমি কাজ করেছি। রেমিটেন্সের ব্যাপারে একটু বলি, এটা আমাদের কি একটা ভেরিয়েবল, ইম্পর্টেন্ট ভেরিয়েবল, যেটা দ্বারা আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে। আপনারা জানেন যে জুলাই মাসের যে গণ অভ্যুত্থান, সেখানে রেমিটেন্সের কি ভূমিকা বলার অপেক্ষা রাখে না। তো সেটা নিয়ে আমি যখন কাজ করতে গিয়েছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করেছি যে গভর্নমেন্ট আমাদেরকে যে মূলা ঝুলিয়েছে যে 2.5% ইনসেন্টিভ দিবে যারা রিমিটেন্স পাঠাবে, সেখানে আমার একটা স্টাডি ছিল, প্রথমে দেখতে হবে যে আসলে এটা ব্যাংকিং চ্যানেলে নাকি হুন্ডি হয়ে কিভাবে জিনিসটা মানে ক্যাচ আপ হচ্ছে, তারপরে আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে 2.5% দিব কি না দিব। তো আমার একটা আমি কি মানে মন খুলে কথা বলতে পারছি তো নাকি, আমি আরেকটা অভিজ্ঞতা বলি রেমিটেন্সের বিষয়টা। সেটা হলো যখন এই 2.5% সিদ্ধান্ত নিল, আপনারা জেনেই থাকবেন যে আমি রেমিটেন্সের একটা সেকশনে ডিভিশনে ছিলাম। তো তখন দেখা গেল যে ওইটার সিদ্ধান্ত নিতে গেলে 2.5% তো এমনি হুট করে বলতে পারি না আমরা, কিন্তু এই গভর্নমেন্ট অনেক কিছুই বলেছে, বিগত গভর্নমেন্ট, সরি এই গভর্নমেন্ট না, বিগত গভর্নমেন্ট। তো সেখানে আমাকেও ডাকা হয়েছিল। তা আমি দেখলাম ওই বৈঠকের যে ইনভারমেন্ট, তাতে বললো এটা এত এটা এত, তাহলে যোগ করে এটা হয়, তাহলে 2.5% হতে পারে। এসব আমি মেরে গেছি, কারণ আমরা জানি বাংলাদেশ কেন, যেখানে অর্থনৈতিক সিদ্ধান্তে আসবে তখন একটা স্টাডি থাকতে হবে, তখন একটা ওখানে এভিডেন্স থাকতে হবে। তো আমাদের বিগত গভর্নমেন্ট এত কিছুই করে গিয়েছে, যেটার ফল আমরা দেখতে পাচ্ছি এখন যে সেন্ট্রাল ব্যাংক কিছুই করতে পারবে। নিশ্চয়ই আপনারা হেল্প করবেন, আপনারা যারা গুণীজন আছেন। আমি খুবই আশাবাদী, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং আমি খুবই খুশি যে এই যে ডাটা ইমপ্লিমেন্ট ইফিসিয়েন্সি, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দুর্বল ব্যাংক, এবং সেটা নিশ্চয়ই জনসম্মুখে বলা যাবে না, কারণ একটা দুর্বল ব্যাংক আপনারা জানেন যে কত ডিপোজিটর আছে, তারা যখন টাকা তুলতে যায় তারা কত হয়রানি হচ্ছে, কত কষ্ট পাচ্ছে, টাকা পাচ্ছে না। সেটাও যেমন গুরুত্বপূর্ণ বিষয় যে সেন্ট্রাল ব্যাংক এটাকে নিজের সন্তান হিসাবে দেখভাল করবে, অ্যাট দ্য সেম টাইম অনেক স্টাডি হওয়া দরকার। এবং আমি সদ্য রিটায়ারমেন্ট করেছি, আমি মুক্তভাবে কাজ করতে চাই, আপনাদের যদি সহযোগিতা পাই। আরেকটা কথা, আমি আসলে লেখক, আমার 26টা বই বের হয়েছে, আমি অনেক লাইনে লিখে থাকি, প্রবন্ধ লিখি বেশি, যেহেতু পিএইচডির একটা ভাব আছে, এবং আমি কাজ করতে চাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের সাথে আছি। অনেক কথা বলে ফেললাম, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর বক্তব্য রাখার সুযোগ দিতে পারছি না। রেজা ভাই, আপনি কথা বলতে যাচ্ছেন, এই মাইকটা দিতে হবে। রেজা ভাই বসেন, বসে পড়েন। রেজা ভাই এক মিনিট করবেন, উনি আমাদের মুক্ত চিন্তা বাংলাদেশের অন্যতম সংগঠক এবং উদ্যোক্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের মুক্ত চিন্তা যে বিকশিত হওয়ার আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ও প্রধান অতিথি, বিশেষ অতিথি, এখানে সকলকে আমার পক্ষ থেকে লাভ শুভেচ্ছা।
আমি আসলে জামে পেড়ে অনেক হেঁটেছি তো, অনেক দূর হাঁটতে হয়েছে। তা আমার লোকজন অনেকে আগে পাঠিয়ে দিয়েছি। তো আমি যে বেশি কথা বলবো না, তবে এখানে যে উদ্দেশ্যে কথা হচ্ছে আমি তার একটু বিপরীত মুখে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমরা যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের যে চিন্তা চেতনা, আমি আবুল কাশেম হায়দার ভাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের সঠিক ইতিহাস বিকৃত হয়েছে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনের যে বিকৃত হয়েছে ইতিহাসকে, যে কারণে আজকে বাংলাদেশের আজকে দুর্গতি। তাই আমি আশাবাদ ব্যক্ত করে আমি এই সুদূর কুষ্টিয়া থেকে এসেছি যে বাংলাদেশের সঠিক ইতিহাস আবুল কাশেম হায়দারের নেতৃত্বে সঠিক ইতিহাস লেখা হোক। সেই ইতিহাস যেন আমাদের জাদুঘরে থাকে, কারণ ইতিহাস আজকে বিকৃত হতে হতে জিয়াউর রহমান থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে, শেখ মুজিব থেকে শুরু করে প্রতিটা ইতিহাস, যারা প্রত্যেকটা দলের ইতিহাস বিকৃত। তো আমি বুদ্ধিজীবীদের অনেক ইতিহাস শুনেছি নোংরা, সুশীল সমাজের অনেক ইতিহাস শুনেছি অন্ধবস্থায় নোংরা। আমি হাজার ইনুর নেতৃত্বে আমি আজকে দুটি চোখ হারিয়ে বাংলাদেশে অন্ধবস্থায় চলছি। তাও অন্ধবস্থায় আমি পথ ধরে আসম ভাইয়ের হাত ধরে রাজনীতি অঙ্গনে পেশাজীবী পরিষদে ছিলাম। তো বর্তমানে নতুন একটি যে সংগঠন হয়েছে, এই নতুন সংগঠনে আত্মপ্রকাশ হচ্ছে। এই আত্মপ্রকাশের মাধ্যমে জাতিকে দিক নির্দেশনা দেখাতে চাই যে জাতি যেন সঠিক লাইনে আসছে, এবং সেটা এক ইতিহাস ছাড়া এটা সম্ভব নয়। তা আমি আর বেশি কিছু বলবো না, তবে একটি জিনিস বলতে চাই, যদি ডাক্তার ভুল করে একটি রোগীর মৃত্যু ঘটে, আর পলিটিক্যাল লিডার যদি ভুল করে অসংখ্য মানুষের মৃত্যু ঘটে। তার দৃষ্টান্ত দেখিয়ে গেছে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা, পালিয়ে গিয়ে দেখায় দিয়েছে। তা আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমরা এখন দেখাইছে আসি আমাদের আজকে মূল বিষয় যেটা ব্যাংকিং ও আর্থিক খাতের চলমান অবস্থা এবং আমরা অত্যন্ত দুঃখিত আমাদের যিনি প্রধান বক্তা আনু মোহাম্মদ, উনি বাসা থেকে বের হয়ে শান্তিনগরে এমনভাবে আটকেছেন বিএনপি জনসভার কারণে গাড়ি কোন দিকে লড়তে পারছে না। আমিও এটি আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, এই জন্য বৈঠকটাকে আমরা লম্বা করলাম ওনার আসার সুবিধার জন্য, কিন্তু মনে হয় না যে উনি ধরতে পারবেন। এখন আমাদের সামনে আলোচনা করবেন আমাদের আজকের অন্যতম আলোচক নুরুল আমিন, যিনি বর্তমান গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান দায়িত্বে আছেন। এর আগে বিভিন্ন ব্যাংকের এমডি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রবীণ অর্থনীতি ব্যাংকার জনাব নুরুল আমিন। আপনারা এই সাইডে চেয়ারগুলো ফিল আপ করে ফাঁকা থাকবে। আজকে মুক্ত চিন্তা বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্যাংকিং এর উপরে এই সেমিনার, এটার সভাপতি জনাব আবুল কাশেম হায়দার এবং এখানে উপস্থিত বিজ্ঞজন প্রাজ্ঞজন এবং যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন, বিশেষ করে তারা প্রত্যেকেই যে এই চিন্তা চেতনা করেন দেশ নিয়ে, ব্যাংকিং নিয়ে, মানুষের অবস্থা নিয়ে, আমার কাছে সেটাই ভালো লাগছে যে নানান ডিসিপ্লিনের মানুষ কিন্তু একটা জায়গায় মোটামুটি ভাবে সমস্যাগুলো এবং এগুলো কিভাবে সমাধান করা যায় এরকম বিষয় আলোচনা হয়েছে। আমরা যারা ব্যাংকিং প্র্যাকটিসে ছিলাম তাদেরও এটা নতুন করে অভিজ্ঞতা হচ্ছে। 2001 থেকে 2006 সাইবুদ্দিন সাহেব কোনো ব্যাংক দেন নাই, দিতে চান নাই। 99-2000 কিছু ব্যাংক করেছে, তারপরে আমার 13 সালে চতুর্থ পর্যায়ের ব্যাংক, মানে সাপ্লাই সাইডটা খুব বেশি হয়ে গেছে, যেই কারণে ব্যাংক বেশি, শাখা বেশি এবং এদের ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা দেওয়ার এবং নেওয়ার তাগাদা অনেক বেশি ছিল। যেইভাবে ব্যাংকগুলোর মালিকানা বিন্যাস শেষ পর্যন্ত হয়েছে, আমরা যা লাস্ট দেখলাম সেগুলোর নানা কাহিনী, নানা কথা অনেকে বলেছে। এইভাবে আমি শুধু ব্যাংকিং বা ব্যাংক বা খেলাপি ঋণকে দায়ী করবো না, আমরা মোটা দাবি বলতে পারি ওটা ছিল সুশাসনের অভাব।
এবং এটার জন্য রাজনীতি দেয়। যেই দেশের রাজনীতি ভালো সেই দেশের অর্থনীতি ভালো, যেই দেশের প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই দেশ অনেক উন্নতি করে। এবার যে অর্থনীতিতে 3 জন নোবেল পুরস্কার পেলেন, খুবই আমাদের দেখা জিনিস, চলমান জিনিস, কিন্তু তারা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যেই দেশ অর্থনীতিতে ভালো সেই দেশের প্রতিষ্ঠানগুলো ভালো। একেবারে এইটাকেই ওনারা যে তুলে ধরতে পেরেছেন প্রপারলি, সেই জন্য ওনারা নোবেল পুরস্কার পেলেন। ব্যাংক হচ্ছে সেই ধরনের একটি প্রতিষ্ঠান। দেশের প্রতিষ্ঠান যখন শক্ত হয় তখন রাজনীতি সেখানে কিন্তু দেওয়াল ভেঙে ঢুকতে পারে না। এটা আপনারা আমেরিকার উদাহরণ দেখেছেন, গত ইলেকশনে ট্রাম্প সাহেব চেষ্টা করছেন, পারেন না কিছু করতে। প্রতিষ্ঠান কাজ করে। ব্যক্তি ট্রাম্পকে আমরা যত দোষ দেই, ইচ্ছা করলে সব করতে পারে না। আমাদের এখানে ওই রকম একজন ব্যক্তি যিনি এসবের ঊর্ধ্বে ছিলেন, উনি চাইলে সবই করতে পারতেন, এবং তাই হয়েছে। এই দেশের আমলাতন্ত্র, বিচার, এই দেশের ব্যাংক, এই দেশের অন্যান্য যত সংস্থা একটা অফিসের উপর নির্ভরশীল ছিল। এটা বোধহয় আমরা সবাই বুঝি, জানি। এত অতি নির্ভরশীলতা ঠিক ব্যাংকিং এ তার ছায়াটা আছে, এবং এই জায়গায় ক্ষতি অন্য জায়গার ক্ষতির চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আজকে যে অবস্থা ব্যাংকিং এর অনেক সাবজেক্ট, চলমান অবস্থা তো আমরা বলবো যে এটা একটা কিরকম একটা যে অবস্থা, এটা এক জায়গায় এটা এক ধরনের ব্যাংকের জন্য একরকম অবস্থা বিরাজ করছে, ডিফাইন করা যাচ্ছে না, এটা কমন কোনো কিছুতে আনা যাচ্ছে না। প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকগুলোর প্রুডেন্ট গাইড। প্রুডেন্ট বললাম এই জন্য, ওনাদের কথাটাই মোটামুটি রেগুলেশন এবং এটাই শেষ। দেশে আইন আছে, কিন্তু ওনারা রুলস এন্ড রেগুলেশন করতে পারেন। সেই জায়গায় সেইগুলাকেও এই শ্রেণী যারা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত, ব্যাংকের মালিকানার সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত, ওনারা মন্ত্রী, ওনারা এমপি। এইবার পার্লামেন্টে, লাস্ট পার্লামেন্টে 62% ব্যবসায়ী ছিলেন। ব্যবসা তো খারাপ জিনিস না, রাজনীতিও খারাপ জিনিস না, কিন্তু মিশ্রণ হয়ে যে রেজাল্টটা আসলো, দুধও ভালো, লেবুও ভালো। দুধ আর লেবু একসাথে হলে যা হয়, আমাদের অবস্থা হয়ে গেছে। যাক, আমরা চলমান অবস্থায় এখানে সবাই, আমি যা দেখতেছি সবাই ব্যাপারে অনেক চ্যালেঞ্জ আমাদের অবশ্যই আছে। এই সরকারের সব জ্ঞানী লোক, বিজ্ঞ লোক এবং সৎ লোক, আমি জোর দিয়ে বলতে পারি এখন পর্যন্ত। দেশ চালানোর জন্য আরো কিছু অভিজ্ঞতা অন্যরকম লাগে, বাট উদ্দেশ্য যদি সিনসিয়ার থাকে, সিনসিয়ারিটি অফ পারপাস বলি আমরা এটাকে, সততা থাকে, তাহলে কিন্তু ইচ্ছা করলে, পরিশ্রম করলে, চেষ্টা করলে অনেক কিছু করা যায়। সেই চেষ্টা চলতেছে। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। ব্যাংক সংস্কার কমিশন নিয়ে আমি একটা কথা বলি, এটা আমাদের দাবি ছিল এক সময়ে। আমরা গভর্নর মহোদয় লাস্ট যে কথাটা বললেন যে আমরা এই মুহূর্তে সংস্কার কমিশন ব্যাংক নিয়ে করবো না, আর পরে 3টা টাস্ক ফোর্স করেছেন। 3টা টাস্ক ফোর্স করেছেন। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের স্ট্রেংথেনিং, সেন্ট্রাল ব্যাংককে কিভাবে স্ট্রং করা যায়। আরেকটা হচ্ছে যে এই রিস্ট্রাকচারিং অফ দি কমার্শিয়াল ব্যাংকস। তারপরে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট, খারাপ লোনগুলো কিভাবে ঠিক করা যায়। তো টাস্ক ফোর্সের দু একটা ইনফরমেশনের উপর কিছু কিছু কাজ এখন হচ্ছে। আর এই সংস্কার কমিশন হলে আপনারা জানেন, এনাদেরকে বাকিগুলোকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।
ওনারা একটা রিপোর্ট দিবেন, ওটার উপর পর্যালোচনা হবে, এই ধরনের কাজ করছেন। কিন্তু একটা সংস্কার কমিশন থেকে বয়সের ব্যাপার যখন আসছে, ওনারা একটা বয়স রিকমেন্ড করেছেন, সরকার সেটা রাখেননি। এই নিয়েও কিন্তু কিছু ওনাদের অসন্তোষ আছে। তাহলে সংস্কার কমিশন এর কাছে চাওয়া হলো কেন? এই ধরনের কথাবার্তা এখন হচ্ছে। এটা ট্রায়াল এন্ড এররের মধ্যে চলবে। এর মধ্যে যেটা ব্যাংকিং এর চলমান অবস্থা, কিছু কিছু ব্যাংক এমন দুর্বল এবং এমন অবস্থা দাঁড়িয়েছে যে এগুলো যেভাবে চলছিল সেই চলাটা প্রপার ছিল না, কিন্তু এটা ওভারলুক করা হয়েছে। ওই মালিকানা ওদের থেকে হস্তান্তর হওয়ার পরেই আজকে এই দুর্দশাটা সামনে চলে আসছে। আবার একটা গ্রুপের হাতে যে কয়টা ব্যাংক ছিল, 11টা ব্যাংকের বোর্ড সংস্কার করা হয়েছে, কিন্তু 8টা ছিল একই পরিবারের কাছে একটি বন্ধকি টাইপের, যার একটার এখন আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং চেয়ারম্যান। আমাকে চেয়ারম্যান বললে অনেকে মনে করতে পারেন মালিকানা টালিকানা আছে না। আমরা চেয়ারম্যান বলতে, চেয়ারম্যান তো একজন হইতেই হয়। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারাই সব ব্যাংকে, যাদের 1 টাকাও কোনো শেয়ার হোল্ডিং নাই, 1 টাকাও কোনো ইকুইটি নাই। ইন্ডিপেন্ডেন্ট মানে এখানে স্বাধীন না, আমরা নিরপেক্ষ, স্বতন্ত্র। তো ফলে আমি আমার নামের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং চেয়ারম্যান বলতে বলি সবাইকে। চেয়ারম্যান বললেই বুঝবে নিবোধে মালিকানাটা যেখানে একটা ব্যাপার স্যাপার আছে, যেটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু যখনই এই চেঞ্জটা আসলো তখনই মানুষ হ্রাস করলো, কি ব্যাপার, কেন এটা সংস্কারটা আসলো, সবাই হ্রাস করা শুরু করলেন। এবং এই জন্য এই ব্যাংকগুলোর এখন আজকে এই অবস্থা। আমরা বিভিন্ন সময়, আমি মাঝে মধ্যে মিডিয়াতে বলি, ঠিক বাংলাদেশ ব্যাংক ঠিক তখনই, যদি গত কালকে পরশু যে বিবৃতিটা দিয়েছেন, সবাই গেলে টাকা দেওয়া যাবে না, সবাই যাবেন না, প্রয়োজন ছাড়া টাকা তুলবেন না, এটা ওনারা 2 দিন 1 দিনের মধ্যে বললে অনেক কাজে আসতো। এখন যে সিস্টেমে টাকা দিচ্ছেন সেটা কিন্তু 1 সপ্তাহ 15 দিনের মধ্যে দিলে আজকে লম্বা লাইন হতো না, এত কি হতো না। মানুষ অনেকে প্রয়োজনে যাচ্ছে, অনেকে আতঙ্কে যাচ্ছে। কিন্তু আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমি টাকা রেখেছি, আমি টাকাটা ফেরত পাবো, এই আস্থার জন্যই রেখেছি। আমার টাকা দরকার বেদরকারের কোনো বিষয় না, আমার টাকা আমি ফেরত পাওয়ার অধিকার রাখি। ব্যাংক তো আমার আমানতকারী তো টাকা ফেরত দিতে বাধ্য। তো সেই জন্য এখন যে সমস্যাটা হচ্ছে, এটা আসলে একটু ধৈর্য ধরতে, ঝড় বন্যা ভূমিকম্পের পরে তো মানুষের ধৈর্য ধরতে হয়। এখানে ঝড়টা একটু অন্যরকম হয়ে গেছে, টাকার মায়া ছাড়া খুব কঠিন। সেই জন্য এই ঝড়টা অনেক অনেক বেশি লোককে এফেক্ট করেছেন। এর মধ্যে অতি প্রয়োজন, অতি দরিদ্র, চিকিৎসা, বিদেশ যাওয়া, বিয়ে শাদী, অনেক ধরনের প্রয়োজনে মানুষ টাকা তুলতে যাচ্ছেন, কিন্তু সবাই সমান হয়তো পাচ্ছেন না। কিন্তু একটু চালু রাখার যে চেষ্টাটা করা হচ্ছে, সেটা বাংলাদেশ ব্যাংক তাও সিস্টেম চেঞ্জ করেছেন। আপনারা হয়তো জানেন যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, ছাপানো টাকা, এখানে একজন করে আলাপ করছেন, আছেন নাকি? আমাদের দেশের টাকার কথা বলছিলেন যে একজন। হ্যাঁ, আপনার কথাটা প্রেক্ষিতে বলি একটু। টাকা ইচ্ছা করলে ছাপানো যায় না, এটা আমেরিকা না। টাকা ছাপাইতে পারে শুধু আমেরিকা। আমরা টাকা ছাপানোর একটা নিয়ম আছে, বাংলাদেশে টাকা ছাপানোর নোটের একটা সংখ্যা আছে, আপনারা জানেন কিনা? বাংলাদেশে 3,61,000 কোটি, আপনি তো বলতে পারবেন, 3,61,62,000 কোটি টাকা ছাপানোর টাকা আছে। টাকা বন্দির কথা সেটা বলতেছি। এটা ছাপাতে কিছু ক্যালকুলেশন আছে, এটা কিছু ব্যাকআপ থাকা লাগে। আমাদের যে গোল্ড আছে, আমাদের যে বিষয় আছে, টাকার এটা ইন্ট্রিনসিক ভ্যালু বলে, ওই বিষয়টা চিন্তা করে করতে হয়। এর কিছু টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকে, কিছু টাকা সার্কুলেশনে চলে আসে। সার্কুলেশনে যেটা আসে এর মধ্যে ব্যাংকের ভল্টে আবার কিছু থাকে, কিছু মানুষের হাতে থাকে। আর আপনি যারা বললেন যে কিছু টাকা বন্দি আছে, দেশে যখন দুর্নীতি ঘুষ থাকে তখন ওই বন্দি টাকা আর পাচার টাকার সংখ্যা বাড়ে। আমাদের এই ধরনের সরকার যদি আরো 1 বছর চলে,
এই বছরে পাচারের খবর পাবেন কিনা আমি জানি না। শুধু যারা ঘুষ খান তারা হয়তো পাচার করতে পারেন। আপনাকে সামগ্রিকভাবে চিন্তা করলেও দেখতে হবে যে পাচারের মূল কারণ হচ্ছে যে উনি এখানে আর টাকা রাখার জায়গা পাচ্ছেন না অথবা সেফ মনে করছেন না। টাকা সবচেয়ে ভীতু জিনিস। আপনার পকেটে 1000, 2000, 5000 বেশি থাকলে, 1 লাখ থাকলে আপনি টাকাটা কোন পকেটে রাখবেন, কোন জায়গায় রাখবেন, গাড়িতে যাবেন না বাসে যাবেন, আপনার টেনশন উঠে যায় এই টাকাটা সেভ করার জন্য। ঠিক টাকা ভীতু, ওয়ার্ল্ড ওভার ক্যাপিটাল ইজ ভীতু। সব দেশের টাকা সব দেশে সমানভাবে যায় না। বিদেশি এফডিআই বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে কম কেন? ওর টাকাকে এখানে আনলে যে ফেরত নিতে পারবে না, পাবে না, ওই ভয়ে। টাকা সবচেয়ে ভীতু জিনিস। এখন এই দেশে যখন আর রাখার স্কোপ হয় না, তখন এটা আরেক দিকে জায়গা খোঁজে। ঠিক তাই ঘুষ যারা দুর্নীতি যারা করেন তাদেরও এই অনুপার্জিত টাকা কত রাখবেন এখানে, যার জন্য এখন কোনো বাসায় গেলে মোটামুটি 1 কোটি 5 কোটি টাকা পাওয়া যাচ্ছে। বাসায় রেট করলেই মোটামুটি একটা অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে। 400 কোটি যাই হোক, আর কোন জায়গায় তো আরো অনেক বেশি টাকা আছে। এটা ঠিক টাকা আছে, কিন্তু জানি না টাকা কিভাবে আছে এই অপরাধটা তো প্রমাণ করা কঠিন। তখন জানাতেন ভাবে টাকা আপনি দখল করার পরেও এটা কিভাবে, এটাকে কোন আইনে আটকাবেন, এটা আবার অনেক মানি লন্ডারিং বা অন্য কোনো আইন করতে হয়। যেটা এই ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোতে মালিকানা বদল বর্তমানে বাংলাদেশ ব্যাংক করেছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে বোর্ড করে দিয়েছেন, সেই ব্যাংকের সবচেয়ে দুঃখজনক জিনিস হচ্ছে যে এই বাংলাদেশ ব্যাংক সামনে দিয়েই তো, চোখের সামনে দিয়ে, কাগজে কলমে দিয়ে এই সিস্টেমে টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং ওগুলো পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক তখনও ছিল, এখনো আছে। তখন ইনস্টিটিউশন যে কাজ করে না, প্রথমে যেটা বললাম, সেভাবে কি বাংলাদেশ ব্যাংক অ্যাজ প্রতিষ্ঠান কাজ করেছেন কিনা, এটাও কিছুটা বিবেচনা আমাদের নিতে হবে। এটা একটু সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ঝড়, এই ভূমিকম্পের পরে একটু ধৈর্য রাখতে হবে। মোহাম্মদ স্যার এসে পড়েছেন, অনেক কষ্ট করে একটা গান করে ধন্যবাদ জানাই। ওনার আসার কারণটাও তো একটা সংকট নাকি? এটাও তো একটা সংকট। এটা বাইরে তো এরকম হওয়ার সম্ভাবনা থাকে না। আমি বলতেছি যে আপনার আশাটাও একটা সংকট। আমি শেষ করছি। অবশ্যই আপনারা সবাই ভাইকে চেনেন। উনি ওনার বড় পরিচয় হলো দেশ দরদি মানুষ। একইভাবে কনসিস্টেন্টলি দেশের জন্য কাজ করেছেন। ব্যাংকিং যেহেতু আজকের বিষয়, আমরা সেটা বলবো যে আমরা সবাই এখানে মোরালেস আলোচনায় বুঝে গেছি সমস্যাটা কি, চ্যালেঞ্জটা কি। আমরা সমাধানের জন্য যে কাজগুলো করা দরকার, সেন্ট্রাল ব্যাংক যেভাবে করছে, আমাদের অর্থনৈতিক দিকটা এখন একটু বেটারের দিকে যাচ্ছে, কিন্তু আমরা যা করে ফেলেছি ওগুলা সংশোধন করার জন্য যে পদ্ধতিগুলো, সেগুলো কতটুকু সম্ভব, কতটুকু আমরা পারবো। পাচার টাকা ফেরত আনা এটা একটা বড় কাজ। খেলাপি ঋণ যেগুলো চলে গেছে এগুলো আদায় করা অনেক বড় কাজ। মর্টগেজ প্রপার্টি বিক্রি করা অনেক কঠিন কাজ, এটা একদিনে 2 দিনে হয় না। তারপরে আদালত, অর্থঋণ আদালতের এই দেশের একটা এফেক্টিভ আইন হচ্ছে অর্থঋণ আদালত আইন। ব্যাংক যদি প্রমাণ করতে পারে এই লোকটি, এই কোম্পানিটি এই টাকা নিয়েছে, ওনার আর কেসে জেতার সম্ভাবনা নাই এবং কেসে ব্যাংকই জিতে, তাই হচ্ছে। কিন্তু আরেকটি রয়ে গেছে যে ওই যে সংক্ষুব্ধ হিসেবে 102 ধারায় গিয়ে উনি রিট করেন। রিট পাওয়ার পরে এই কেস, এই টাকা আদায়, এই মর্টগেজ বিক্রি স্থগিত হয়ে যায়। অকশন দেওয়া হলো, ঘোষণা করা হলো, অকশনের উপর রিট আসে। তো ফলে ওই জিনিসগুলো থেকে প্রাতিষ্ঠানিক যে কথাটা প্রথমে বললাম, প্রতিষ্ঠানগুলো যার যার মতো কাজ করলে, আর ব্যাংকাররা প্রত্যেক লোক নিজস্ব ডিউটিটা, ডিউ ডিলিজেন্স
আমি আমার যা করার দরকার করণীয় সেটা যদি চলে যাওয়ার কোনো কারণ নাই, বাট তখন কারণটা এইভাবেই ছিল। তো আমরা আশা করব এই দুর্যোগটা কেটে যাবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমার মনে হয় যে আমরা যেহেতু একটা সিস্টেমে এখন মোটামুটি ভাবে একটা পদ্ধতির মধ্যে পড়ে গেছি, ওটাকে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে সুযোগ দিতে হবে। ধন্যবাদ। আমরা এখন আমাদের প্রধান বক্তা অনেক কষ্ট করে আসছেন, আন্তরিক ধন্যবাদ জানাই প্রফেসর আনু মোহাম্মদ। প্রফেসর আনু মোহাম্মদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। 2 ঘন্টা রাস্তায় ছিলাম আজকে। অবশ্য এটা আপনারা জানেন যে বিএনপির বড় একটা প্রোগ্রাম, সেটা রাস্তায় সম্পূর্ণ না। তো আজকে সম্মানিত অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, আমার আগ্রহ ছিল, বিশেষ আগ্রহ ছিল যে যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের অভিজ্ঞতাটা শুনি। সেটা একেবারে সরাসরি তারা যে মাঠে ময়দানে কাজ করছেন বা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করছেন সেই অভিজ্ঞতাটা আমাদের জানা দরকার, কারণ আমরা তো সরাসরি ব্যাংকের মধ্যে থাকি না। তো তারপরে বাইরে থেকে আমরা যা দেখি এবং বুঝি সেখানে কিছু কথা যোগ করতে পারি। নিশ্চয়ই আপনাদের কথা শুনবো আর পরে জানবো বা আপনাদের লেখাটাকে বলবো। আমি শ্রীলঙ্কায় যখন কিছুদিন আগে যখন শ্রীলঙ্কায় যাই, তখন শ্রীলঙ্কায় সংকট হচ্ছিল, মানে খুবই সংকটের মধ্যে ছিল শ্রীলঙ্কা। রিজার্ভ একদম পড়ে গেছে, তাদের জিনিসপত্রের দাম বেশি, রাজনৈতিক ভাবে অস্থিতিশীলতা পার করেও তারপরে সংকটটা চলছিল। তখন আমি যেমন পেলাম, তারপরে আমরা অবাক বিষয় দেখলাম, ফিরে আসার পরে আমরা দেখলাম। তো অবশ্য আমি এটা দেখেছি যে শ্রীলঙ্কায় অনেক সংকট সত্ত্বেও শ্রীলঙ্কার মানুষের জীবন মান আমাদের থেকে ভালো ছিল। ভালো ছিল অন্যান্য কারণ, যেমন শিক্ষা চিকিৎসায় তাদের প্রবেশাধিকার বেশি, শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে তাদের ওরকম পয়সা নিয়ে অত চিন্তা করতে হয় না, এবং প্রতিষ্ঠানগুলো নানান ভাবে কাজ করে। তারপরে তাদের খাদ্য, ন্যূনতম খাদ্য রেশন এই সমস্ত আছে। তার ফলে জিনিসপত্রের দাম বড় ধরনের অর্থনৈতিক সংকট হলেও মানুষের জীবনযাত্রার মান অত খারাপ হয় না, যতটা আমাদের এখানে বিপর্যয় তৈরি হয় সেরকম হয় না। তো তারপরে সংকটটা খুব বেশি ছিল, তাদের রিজার্ভ সাংঘাতিকভাবে পড়ে গেল। এবং একটা সময় তো বাংলাদেশকে বলা হতো যে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো হবে, এরকম। মানে বাংলাদেশের রিজার্ভ অনেক, রিজার্ভ তো আমাদের অনেক দূর উঠেছিল। তারপরে সেই 40-40 পার হয়ে গেল বিলিয়ন, তারপরে ক্রমাগত আবার নামতে থাকলো। যখন এরকম সময় তখন শ্রীলঙ্কায় সংকট হচ্ছে, তো তখন এরকম একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো হবে। পরে দেখা গেল যে শ্রীলঙ্কার চাইতেও খারাপ অবস্থা হইল। কিন্তু শ্রীলঙ্কা পরে আমরা শ্রীলঙ্কা থেকে এসে তারপরে সেটা সবাইকে বিস্মিত করলো। বাংলাদেশে অনেক সাংবাদিকই আমাকেও জিজ্ঞেস করেছেন যে শ্রীলঙ্কা এটা কিভাবে পাবো। দেখা গেল খুব দ্রুত তাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসছে, রিজার্ভ তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, খুব কম সময়ের মধ্যে তারা এটা বোঝায় ফেলল। আমার যেটা অবজারভেশন সেটা হলো যে পার্থক্যটা তৈরি হয়েছে প্রতিষ্ঠানের কার্যকারিতায়। মানে শ্রীলঙ্কায় প্রতিষ্ঠানগুলো কার্যকর ছিল, এখানে বিভিন্ন ধরনের ভুল উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল, কিছু দুর্নীতি তৈরি হয়েছিল, IMF এর লোনের শর্তের কারণে বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়েছিল, সেগুলির কারণে তাদের সংকট তৈরি হয়েছিল। কিন্তু তারা যখন ওই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করলো রাজনৈতিক পরিবর্তনের পরে, তখন খুব দ্রুত পারলো এই কারণে যে তাদের প্রতিষ্ঠানগুলো কাজ করে। মানে কেন্দ্রীয় ব্যাংক সে তার মতো কাজ করতে পারতো, আদালত কাজ করতে পারতো, বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারতো, মানে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারতো। এইটা গত সরকারের সময়ই যখন এই প্রশ্নটা আমাকে করা হয়, আমি তখন বলি যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না, এটা গত 15 বছরে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, মানে একটা চরম পর্যায়ে। কিন্তু এটা ধারাবাহিকতা কিন্তু আগের থেকে পাওয়া যাবে, আপনি যদি খোঁজ করেন তাহলে আগের থেকেও দেখা যাবে যে প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করতে পারে না। যেমন বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা আমার মনে পড়ে যে লুৎফর রহমান সরকার যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি কিন্তু বেশ নাম করেছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন। বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হতো তখন, এবং তিনি খুব ইনোভেটিভ অনেক আইডিয়া নিয়ে কাজ করতে শুরু করেছিলেন। তিনি একটা পর্যায়ে খেলাপি ঋণ, যে সমস্যাটা আমাদের এখানে এখন একটা ভয়ঙ্কর আকার নিয়েছে, সেই খেলাপি ঋণ তখন যে খেলাপি ঋণটা ছিল সেটা মোকাবেলার জন্য খেলাপি ঋণ গ্রহীতাদের একটা তালিকা, তিনি সিদ্ধান্ত নিলেন যে তালিকা প্রকাশ করা হবে
এবং তিনি প্রকাশ করলেন। প্রকাশ করার পরে দেখা গেল 1 নম্বরে আমাদের দরবেশ সাহেব সালমান রহমানের নাম তখন ছিল, তখনও তিনি 1 নম্বরেই ছিলেন। 1 নম্বরে তিনি বহুদিন থেকে আছেন এই সমস্ত অপরাধের কর্মকাণ্ডে। তো তিনি তার নাম 1 নম্বরে গেল। পরের দিন তারা 2 ভাই লুৎফর রহমান সরকারের অফিসে গেলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অফিসে। যাওয়ার পরে সেখানে তাদের দাপট, টেবিল চাপড়ানো, হইচই, গালিগালাজ এই সমস্ত তারা করলেন। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যারা ব্যাংকের সাথে যুক্ত। এবং নানা রকম চাপড়া দেওয়ার পরে তারপরে তখন ধরেন প্রতিষ্ঠান যদি কাজ করত তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যারা এই আচরণ করলো, ঋণ খেলাফি যারা, তাদের শাস্তি হওয়ার কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা। কিন্তু আমরা দেখলাম, আমার বাইরে থেকে দেখছি, পরের দিন বা তারপরের দিন লুৎফর রহমান সরকারের চাকরি চলে গেল, সেখানে অন্য গভর্নর আসে। মানে এইটা হলো প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের ধরন। আদালতও তাই। আদালত, আপনি ওই যে অর্থ ঋণ আদালতের কথা বললেন, সব আদালতই উপরের নির্দেশে চলার একটা প্রবণতা। এখন এগুলি এমন ভাবে একটা ডিএনএ এর মধ্যে চলে গেছে। এখন এগুলি এইভাবে চলতে চলতে যে উপরের আদেশে আমলাদের যেটা হয়, যে আমলারা কিন্তু কোনো একটা পর্যায়ে যে এমন অবস্থা হয় যে তারা স্বাধীনভাবে চিন্তাও করতে পারে না, কারণ উপরের আদেশে করতে করতে অভ্যস্ত হয়ে খুব কম জনের পক্ষে এটা সম্ভব হয়। তো আমাদের প্রতিষ্ঠানগুলোর এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এখন, যে এই যে এখন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে, এখন প্রতিষ্ঠানগুলো তো কাজ করতে পারার একটা প্রক্রিয়া আসার কথা, যেমন বাংলাদেশ ব্যাংক, তারপরে আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান। কিন্তু ওইটা কিন্তু খুব কঠিন। মানে ওই যে যেভাবে ডিএনওটা যদি ওইভাবে তৈরি হয়ে যায়, উপরের আদেশ ছাড়া আমি কি করে কাজ করবো, আমি কিভাবে স্বাধীন চিন্তা করা কি আমার পক্ষে সম্ভব, এরকম একটা অবস্থা যদি হয়, সেটার একটা আশঙ্কা এখনো পর্যন্ত আছে। এর মধ্যে 2টা রিপোর্টের কথা আমি এই সরকারকে বিশেষভাবে আমি আগেও বলেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 2টা রিপোর্ট গত সরকারের সময় অনেক অনিয়ম দুর্নীতির মধ্যেও বিভিন্ন চাপে বা মুখ রক্ষার জন্য হোক, যে কোনো কারণে হোক, খুব বাড়াবাড়ি হয়ে গেছিল সেজন্য হোক, 2টা তদন্ত কমিটি হয়েছিল। একটা হলো বাংলাদেশ ব্যাংক, মানে এটা একটা অবিশ্বাস্য কিংবা ধরেন এরকম ঘটনা যে ঘটতে পারে, বাংলাদেশ ব্যাংক যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হবে সবচেয়ে সুরক্ষিত, একেবারে যেখানে ধরেন কোনো ধরনের কোনোভাবেই একেবারে কোনো সব ধরনের কোনো ধরনের সমস্যা থেকে সে উপরে থাকার মতো যা ভাবে করা দরকার সেভাবে করা হবে। সেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেল, এবং কত টাকা চুরি হইলো এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এবং বাংলাদেশে এটা নিয়ে আমরা জানতেও পারতাম না হয়তো যদি শ্রীলঙ্কায় এটার খবরটা প্রকাশিত না হতো। সেখানে প্রকাশিত হইল, ফিলিপাইনে যদি প্রকাশিত না হইতো, ফিলিপাইনের পত্রিকায় প্রকাশিত না হইলে তারপর আমরা জানতাম না। ফিলিপাইনে প্রকাশিত হয়েছে, ফিলিপাইনে সিনেটে সেটার একটা শুনানি হয়েছে, শুনানি হওয়ার পরে সেখানকার মানুষজনের শাস্তি হয়েছে। বাংলাদেশে তদন্ত কমিটি হইতেই অনেক দেরি হইল, তদন্ত কমিটির রিপোর্টও হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু পাবলিকলি ডিসকাশন কিংবা সেগুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করা কিছুই হয়নি। এখন পর্যন্ত আমরা জানি না সবচাইতে সেন্সিটিভ জায়গাটা, বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেল টাকা, কত টাকা, এটা একটা হিসাব বলা হয়, কিন্তু আমরা শুনি সবসময় যে টাকা ফেরত নিয়ে আসা হবে, এটা আমরা কতভাবে শুনেছি, এখনো শুনছি, কিন্তু ফেরত নিয়ে আসার চাইতে কত টাকা চলে গেল সেটা এবং কারা এটা করলো এটা তো বেশি গুরুত্বপূর্ণ। সবসময় বলা হয় ফেরত নিয়ে আসা হবে, ফেরত নিয়ে আসার চাইতে, কারণ এটা আরো চলে যেতে পারে। তো সেই জন্য সেই তদন্ত কমিটির রিপোর্টটা আমরা চাই যে এটা জনসমক্ষে আবার আসুক, এবং সেখানে যারা যারা দায়ী ছিল সেগুলির ব্যাপারে পূর্ণাঙ্গ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। যদি মনে হয় যে তদন্ত যথেষ্ট না, তাহলে তদন্ত আরো করতে হবে। আমি মনে করি যে যারা তদন্ত তখন ছিলেন তারা কেউ কেউ দায়িত্ব নিয়ে কাজ করেছে। আরেকটা হচ্ছে শেয়ার বাজার নিয়ে যে ছিল, যে তদন্ত কমিটি খালেদ সাহেব করেছিলেন, তো যে কাজগুলো হয়েছে ওগুলির ভিত্তিতে এখন তো কাজ করতে হবে। আমি এখন মনে করি যে বাংলাদেশ ব্যাংকে এখন যারা অথরিটি আছেন তারা অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা যদি পরিষ্কার না করেন তাহলে এটা ভবিষ্যৎ কিভাবে হবে। কারণ বাংলাদেশ ব্যাংকের
এখন তো আইটি যেহেতু ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, সুতরাং সতর্কতা তো আরো অনেক বেশি থাকতে হবে। তো যদি আপনার এই সুড়ঙ্গ পথের সন্ধান দুর্বৃত্তরা জেনে যায় এবং আপনি যদি এটা বন্ধ না করেন তাহলে তো এটা অব্যাহত থাকবে। এটা হলো 1 নাম্বার। আর 2 নম্বর হলো নিশ্চয়ই আলোচনা হয়েছে এর মধ্যে যে যেভাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দুর্বৃত্তদের দিয়ে ব্যাংক খাতকে এবং আর্থিক খাতকে দূষিত করা হয়েছে বা দখলদারিত্ব করা হয়েছে, সেইটার পুরোপুরি একটা পরিবর্তন দরকার। মানে তার যে ধরনের আইনগতভাবে পরিচালনা পর্ষদ যেভাবে গঠন করা হয়েছিল, কিংবা ধরেন ভারতে এত বড় একটা দেশ, সেখানে 100টার মতো বোধহয় বাণিজ্যিক ব্যাংক আছে। ছোটখাটো বাণিজ্যিক আঞ্চলিক মিলে 100টার মতো, কিন্তু বাংলাদেশে সেখানে তো 60টার মতো। হ্যাঁ, এটা কি করে হয়? এটা তো হইতে পারে না। এবং মোহিত সাহেব বলেছিলেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হচ্ছে। মোহিত সাহেব নিজেও স্বীকার করেছেন যে এত ব্যাংকের কোনো দরকার নেই, তারপরে সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থমন্ত্রী বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটাই আমার মনে হয় যে খুবই, এটাকে বলা হয় অ্যাবিউজ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা। এবং অ্যাবিউজ করাটা উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে। ওই ব্যক্তিদের দোষ দিয়ে তো লাভ নাই, ওই ব্যক্তিদের বসানো হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্যে যাতে পুরো ব্যাংকিং খাতটা কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে এবং যা খুশি তাই থাকে। এসালন কিংবা মেক্সিমকো তারা যা খুশি তাই করতে পারে কিভাবে? এটা তো করতে পারে। এবং তাদের পক্ষে যে সমস্ত শিকদার গ্রুপ, এই সমস্ত তারা যে ব্যাংকগুলো দখল করে ফেললো, হাজার হাজার কোটি টাকা নিয়ে নিল। আপনার এসালনের কথা জানেন যে ডেইলি স্টারে তার ব্যাপারে ডিটেইল রিপোর্ট ছাপা হলো যে কত হাজার কোটি টাকা এখান থেকে পাচার করেছে এসালন গ্রুপ। তার কারণে সাথে সাথে তো দুর্নীতি দমন কমিশন লাফিয়ে পড়ার কথা তদন্ত করার জন্য, উল্টো দেখা গেল ডেইলি স্টারের উপরে চাপ তৈরি হলো, এসালন গ্রুপের কিছু হলো। এবং এখন পর্যন্ত এই তদন্তগুলো, এই কাজগুলো খুব সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়েতে এখন পর্যন্ত শুরু হয়নি। এগুলি শুরু হওয়া দরকার। এবং ব্যাংকিং খাতে যে সংস্কার, এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি সবসময় একটা IMF এর উপরে নির্ভরশীলতা, ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরশীলতা, এটা আমাদের জন্য খুবই আত্মঘাতী হয়েছে। এবং নিজেদের যে কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসের, সেটাও অনেকখানি। আপনি ধরেন আমি বহু বছর আগে, এটা বোধহয় 80 বা 90 দশকের দিকে হবে, ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা ব্যাংক সংস্কার কমিশন হয়েছে। সেই ব্যাংক সংস্কার কমিশন, এটি কিন্তু জাতীয় সরকারের মাধ্যমে হয়েছিল এবং সেটার একটা বড় রিপোর্ট আছে সেই ওয়াহিদুদ্দিন মাহমুদের। সেই বড় রিপোর্ট কিন্তু কোনো কাজ করেনি, ওর মধ্যে যা যা বলা হয়েছিল কিছুই কাজ করেনি। পরে IMF এর এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট আসলো, সেই ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্টে অনেক ধরনের পরিবর্তন করা হয়েছে, যেগুলি দিয়ে আমি মনে করি না যে ব্যাংকিং খাত যেভাবে আরো এফিশিয়েন্ট এবং আরো কার্যকর হওয়া উচিত সেটা হয়েছে আমি মনে করি না। এবং সবচাইতে আসলে কেন্দ্রীয় জায়গাটা তো সরকার যদি, যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা জানি, সরকার যদি চায় যে বিশ্ববিদ্যালয় তার দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, তাহলে ওই আইন কানুন দিয়ে তো আসলে কিছু হয় না। ব্যাংকের ক্ষেত্রে তাই, সরকার যদি চায় যে ব্যাংক তার হবে, এখানে মানুষজন টাকা জমা রাখবে এবং ব্যাংকগুলোর থেকে টাকা পয়সা আমরা নিয়ে আমাদের খুশি মতো বিভিন্ন দেশে নিয়ে যাব। মানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাতটা আক্ষরিক অর্থে যে বদনামটা বাংলাদেশের উপরে এসেছিল, তলাবিহীন চুরি, আর্থিক খাত বা ব্যাংকিং খাত আক্ষরিক অর্থে তলাবিহীন চুরিতে পরিণত হয়েছে। মানে ওইখানে মানুষজন টাকা রাখছে সবাই, আর নিচে তলা নাই। যারা ওইখানে দুর্বৃত্ত বসে আছে, চোর টাকা, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এটা সংস্কার করতে গেলে প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের পাশাপাশি আইনগত দিকে যে সমস্ত ত্রুটিগুলি হয়েছিল সেগুলির যে সংস্কার এবং পরিবর্তন দরকার, সেটার ব্যাপারে আমার মনে হয় যে বর্তমান সরকার তারা তো অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারা এটা করবে। এবং আশা করি এগুলির সাথে সম্পর্কিত যারা, কিংবা নতুন কোন লুটেরা গোষ্ঠী, আপনি ধরেন এই যে খেলাপি ঋণ সরকারি হিসাবে 1 লাখ 1.5 লাখ কোটি টাকা বলা হয়, আসলে 3 লাখ 4 লাখ। যদি মন্দ ঋণ কিংবা যেগুলো একেবারে রাইট অফ করা, সেগুলি যদি হিসাব করি তাহলে 4 লাখ কোটি টাকার মতো বেশি হয়ে যায়।
এরকম একটা বিপুল সম্পদ চলে যায় যে দেশে শিক্ষার্থে ক্ষেত্রে অর্থ নাই, চিকিৎসা ক্ষেত্রে অর্থ নাই, অথচ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পার হয়ে যায়। মোহিত সাহেব তো বলেছিলেন 4000 কোটি টাকার কথা তখন বলেছিলেন, যেটা কিছুই না। তো সেখানে আমাদের দেশের ধরেন শিক্ষা, চিকিৎসা কিংবা যোগাযোগ অন্যান্য ক্ষেত্রে কত ধরনের ক্রাইসিস, এবং শিক্ষকরা প্রাথমিক শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে কত ধরনের ক্রাইসিস। তো সুতরাং এগুলোর যে এই এক সময়ের দুর্বৃত্ত ধরেন সরকার চলে গেছে, কিন্তু ওই সিস্টেম এবং ওই লোভ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা তো বলবৎ আছে, পুনরুৎপাদন হইতে পারে। মানে একই লোক অন্য চেহারায় অন্য নামে আবার একই কাজের মধ্যে আসতে পারে, সেই প্রবণতাটা এখনো আমরা দেখতে পাই এবং তার লক্ষণও কিছু দেখি। তো সেগুলির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এবং অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ব্যাংকিং এবং আর্থিক খাত তলাবিহীন ঝুলিতে কি কি কারণে পরিণত হয়েছিল, কারা পরিণত করেছিল এবং তাদের সাথে কার কার যোগসূত্র আছে, কিভাবে কাজগুলি হয়েছিল তার বিস্তারিত প্রকাশ করবেন এবং এটা যেন পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করবেন। এটা ধরেন অন্তর্বর্তী সরকার বলবে যে আমরা তো অস্থায়ী সরকার, আমরা কি করে পারবো, অনেক কিছুই অনেক খুব স্থায়ী সমাধান অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না, কিন্তু অনেক কিছু ফাউন্ডেশন ভিত্তিটা তারা তৈরি করতে পারে। ভিত্তিটা তৈরি করতে পারে প্রাতিষ্ঠানিক আইনগত কাঠামোগুলো ঠিক করে দিয়ে, ব্যক্তিবর্গর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করে এবং দৃষ্টান্তমূলক যারা এটার জন্য অপরাধী তাদের দৃষ্টান্তমূলক বা তাদের মানুষের সামনে তাদেরকে উন্মোচিত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে এই সরকার ওই ভিত্তিটা তৈরি করতে পারে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ওইটাই আহ্বান করি যে আগামী যে কয় মাসে আপনারা থাকেন সেই কয় মাসের মধ্যেই আপনারা একটা ওই ভিত্তিটা যদি স্থাপন করেন, এইটা আপনি এই পুরো ব্যাংকিং খাত বা আর্থিক খাতের পরবর্তী যে যাত্রা সেই যাত্রাটাকে সহজ করবে এবং আপনাদের কথা তখন অর্থনীতিতে সবাই বলবে। তো সেই আহ্বান রেখে, এবং আমার দেরি হয়েছে সেই জন্য দুঃখিত, আমার অবশ্য কিছু করার ছিল না এবং আমি শুনতে পারলাম না সেই জন্য আমি দুঃখিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সভা সমাপ্তির পথে আমি সবার পক্ষ থেকে আমাদের মুক্তিযোদ্ধা বাংলাদেশের পক্ষ থেকে অন্যতম সংগঠক নেতা ধন্যবাদ দেওয়ার জন্য সর্বশেষ বক্তা হিসেবে অনুরোধ করি জান্নাতুল খোকন ভাই। স্যারের বক্তব্য আমি মনে করছিলাম যে আরো অনেকক্ষণ ধরে শুনতে পাবো, কিন্তু স্যার বোধহয় জ্যামের কারণে দেরিতে এসেছেন। এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং আলোচক যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে প্রথমেই আমি স্মরণ করছি এই কোটা আন্দোলন এবং স্বৈরাচার পতনের সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন আবু সাইদকে স্মরণ করছি, মুগ্ধকে স্মরণ করছি, আমি জাবির ইব্রাহিমকে স্মরণ করছি, যারা ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন করেছে তাদেরকে স্মরণ করছি। এই কারণে না হলে হয়তো এই মুক্ত চিন্তা বাংলাদেশ নামে এই ব্যানার টানিয়ে আজকে এই হলে আমরা কথাও বলতে পারতাম না। এবং আমি বলতে চাই, একটা কথাই বলতে চাই, বিরাজনীতিকরণ দিয়ে দেশ চলবে না, অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা যত বেশি লিঙ্গার হবে, ডিমের দাম এরকম থাকবে, পেঁয়াজের দাম, অর্থনীতির কথা যাই বলি না কেন, আমি অর্থনীতি বুঝি যখন পেঁয়াজ কিনতে যাই তখন, আমি অর্থনীতি বুঝি যখন ডিম কিনতে যাই তখন, মানুষের না বিশ্বাস তৈরি হয়ে গেছে। সুতরাং সম্মান বজায় রেখে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করবেন। মুক্ত চিন্তার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। আজকে মুক্ত চিন্তা বাংলাদেশের আহ্বায়ক, উনি এক সময় বিজিএমইর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি এফবিসিসিআর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কার্টুন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার, এবং উনি একজন শিল্প উদ্যোক্তা, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক। ওনার নেতৃত্বে মুক্ত চিন্তা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে তার শুভ সূচনা হলো। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আজকের জন্য আমরা সবাইকে সমাপ্তি ঘোষণা করছি।